এরপরে যদি ভারত কোনো স্ট্রং অ্যাকশন নেয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু ম্যাপ থেকে মিটে যাবে। যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে ভারত, আর অন্যদিকে প্রমাদ গুনছে বাংলাদেশ। আমি 24 ঘন্টার মধ্যে ভারত বাংলাদেশকে টিপে মারতে পারি। ভারত বাধ্য হয়ে সামরিক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে। প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক, তারপরও জ্ঞান না ফিরলে যুদ্ধ। উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে ভারত বাংলাদেশ সম্পর্কে। সীমান্তে রয়েছে টানটান উত্তেজনা। সীমান্তে বাড়তে চলেছে কি সেনা মোতায়েন? তরুণ ঘোষের তথ্য অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু যুদ্ধের ঘোষণা দিলেন ভারত। তো বন্ধুরা, ভিডিও শুরুতে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশ ও ভারতের অবস্থা বিশাল ভয়াবহ, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে, তাই আজকের ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমি চলে যাব ভারতের তরুণ ঘোষের কাছে, আর তার কাছ থেকে আজকে আমি শুনবো তিনি বাংলাদেশ ভারত যুদ্ধ নিয়ে কি বক্তব্য দিলেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কাল বিকেল থেকে ইন্ডিয়ান ফোর্সকে হাই অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। তো বিকেলের দিকে একটা খবর বেরিয়েছে ইন্ডিয়া টুডেতে, আমি একটু খবরটা পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ ডিপ্লয়েস টার্কিশ ড্রোন নিয়ার বর্ডার, ইন্ডিয়া হাই অ্যালার্ট। Sources said the army was verifying report on deployment of Bayraktar B2 TB2 unmanned aerial vehicles close to border with India. These drones were recently acquired by Bangladesh. এই ড্রোনগুলো বাংলাদেশ কিনেছিল টার্কি থেকে। 12টা ড্রোন কিনেছিল। 12টা ড্রোনের মধ্যে 6টা ড্রোন সাপ্লাই হয়েছে। এই 6টা ড্রোনকেই ইন্ডিয়া সমস্ত বর্ডারে 6টা বর্ডার অঞ্চলে লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো গত বিকেল বেলা থেকে এইগুলো স্টার্ট করা হয়েছে, এই কার্যক্রমটা। চলুন এবার বাংলায় এটাকে ট্রান্সলেট করে দেখি কি বলা হচ্ছে। বাংলাদেশ সীমান্তের কাছে তুর্কি ড্রোন মোতায়েন করেছে, ভারত উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সূত্র জানায় সেনাবাহিনী ভারতের সীমান্তের কাছে বাইরাক্টার TB2 মানবহীন বিমান যান মোতায়েন প্রতিবেদন যাচাই করেছে। এই ড্রোনগুলি সম্প্রতি বাংলাদেশ থেকে অধিগ্রহণ করা হয়েছে। সারসংক্ষেপে যেটা বলা হচ্ছে রিপোর্টে, সীমান্তে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির মধ্যে উন্নয়ন আসে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের কাছে বাইরাক্টার TB2 ড্রোন মোতায়েন করেছে। ভারত সতর্কতা বাড়ায়, পাল্টা ড্রোন অপারেশন বেছে নিতে পারে। ভারত একদিন কি করছিল, ভারত একদিন শুধু ড্রোনগুলো ছেড়েছিল শুধু নজরদারির জন্য বাংলাদেশ সীমান্তে, যে চোরাচালান হচ্ছে নাকি কোন রকম অবৈধ কাজকর্ম হচ্ছে সেগুলো দেখার জন্য ড্রোন রেখেছিল বাংলাদেশ সীমান্তের কাছে। কিন্তু ওরা যেটা করেছে, বাংলাদেশ যেটা করেছে সেটা হচ্ছে একদম আনম্যান্ড ড্রোন, যেগুলো বিস্ফোরক বহন করে, সেই ড্রোন লাগিয়ে দিয়েছে 6টা। আরো 6টা অর্ডারের মধ্যে রয়েছে। সেই 6টা এলে আরো হয়তো 6টা তারা লাগিয়ে দেবে। প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে এমন খবরের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে। সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত এলাকায় সন্ত্রাস তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দেয় এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে এই উন্নয়ন ঘটে। সূত্র জানায়, সেনাবাহিনী ভারতের সীমান্তের কাছে বাইরাক্টার TB2 মানবহীন বিমান যান UAV মোতায়েন প্রতিবেদন যাচাই করেছে। এই ড্রোনগুলি বাংলাদেশের 67তম সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য নজরদারি এবং রিকনেসান্স মিশনের জন্য পরিচালনা করে। যদিও বাংলাদেশের দাবি করেছে যে মোতায়েনটি
প্রতিরক্ষা উদ্দেশ্যে একটি সংবেদনশীল অঞ্চলে এই ধরনের উন্নত ড্রোন স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত উপেক্ষা করে যায়নি। বাইরাক্টার ড্রোন এবং কৌশলগত প্রভাব এটা এবার ব্যাখ্যা করা হয়েছে। বাইরাক্টার TB2 ড্রোন এই বছরের শুরুর দিকে বাংলাদেশ অর্জিত নজরদারি এবং হালকা স্ট্রাইক অপারেশনের পরিচালনা করার ক্ষমতা বাড়িয়েছে। ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ ব্র্যাকেটে DTB অনুসারে অর্ডার করা 12টি ড্রোনের মধ্যে 6টি চালু করা হয়েছে। এবার ভারতের প্রতিক্রিয়া। বাংলাদেশে অস্থিরতার মধ্যে সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই উচ্চ সতর্কতায় রয়েছে এবং নতুন ড্রোন মোতায়েন নিবিড়ভাবে মূল্যায়ন করছে। সশস্ত্র বাহিনীর কাছে হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করার এবং সংবেদনশীল অঞ্চলে পাল্টা ড্রোন অভিযান জোরদার করার বিকল্প রয়েছে। একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভারত বাংলাদেশের পরিস্থিতি ট্র্যাক করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গোয়েন্দা আদান প্রদান প্রক্রিয়া এবং সহযোগিতার সুবিধাও নিচ্ছে। অর্থাৎ একদিন ভেতরে ভেতরে যেটা পাকাচ্ছিল, একটা যুদ্ধের পরিস্থিতি যেটা পাকাচ্ছিল, বাংলাদেশ সেটাকে আগুনটা জ্বালিয়ে দিল। ওই যে একটা সিনেমা বেরিয়েছিল না, খেল খেল মে। এবার খেল খেল মে তার অন্তিম পর্যায়ে যেটা হয়েছিল, একেবারে খেল খেল মেতে একেবারে সোজা জেল, হত্যাকাণ্ড, তারপরে জেল, তারপরে ফাঁসি। এই খেল খেল মেতে এখন বাংলাদেশ মেতে উঠেছে। বাংলাদেশ একটা ভারতের পেটের মধ্যে একটা অংশ, তারা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। খুব ভালো কথা। একদিন ভারত কি করছিল, ভারত শুধু নজরদারির জন্য লাগিয়েছিল, তার মধ্যে কিন্তু কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি। এবার হেরন দিয়ে সেগুলোকে মোকাবিলা করার জন্য হেরনকে অ্যাক্টিভ করা হচ্ছে এবং যত কালকে বিকেলের পর থেকে সেনাবাহিনী যত আছে তাদেরকে সবাইকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। অ্যাক্টিভ করার অর্থ সেনাবাহিনীর হাতে যে গোলা বারুদ কামান টামান রয়েছে তারা কিন্তু সবাই অ্যাক্টিভ হয়ে গেল। বিমান বাহিনীও অ্যাক্টিভ তো রয়েছেই। কাল আমি বলেছিলাম বিমান বাহিনী অ্যাক্টিভ রয়েছে, যে কোনো সময় বিমান বাহিনী তার কাজকর্ম শুরু করে দেবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, একটা উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি করলো এবার বাংলাদেশ। আগে থেকেই করছিল, কিন্তু এবার সেটা সামরিক দিক দিয়ে এটা তৎপরতা বাংলাদেশ শুরু করে দিল, যেটা ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো অবস্থা। এইবারেতে খবরটা আরো ডেভেলপ করবে, আরো কোথায় কি হবে না হবে আজকে সারা দিনে সেটা বলতে পারা যাচ্ছে না। যেরাম যেরাম খবর হবে আমি আপনাদের কাছে সেরকম ভাবেই ভিডিও নিয়ে আসবো। হয়তো 2টো হতে পারে, হয়তো 3টে হতে পারে, কারণ এই খবর কিন্তু এখন ডেভেলপ করবে। ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স কিন্তু চুপ করে বসে থাকবে না। আর গোয়েন্দা আদান প্রদানের যে কথাটা এখানে উঠেছে সেটা হচ্ছে, এখন KGB, ইসরায়েলের মোসাদ, CIA যে এখনো পর্যন্ত তুলসীর চার্জ নেননি এখনো, কিন্তু CIA থেকে তিনি ক্ষমতা কিছুটা হাতে নিয়ে নিয়েছেন। CIA এবং আমাদের এই 4টে এজেন্সি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। 4টে এজেন্সি মিলে খবর আদান প্রদান করছে এবং বাংলাদেশের ভেতরে কি তথ্য আছে না আছে সমস্ত কিন্তু আদান প্রদান হচ্ছে এই সমস্ত গোয়েন্দা এজেন্সিগুলোর মধ্যে দিয়ে। ফলে ভারত যে সুবিধাজনক জায়গায় রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ নেই, এটা বাংলাদেশ বুঝতে পারছে না। তো যাই হোক, এখন যে অস্ত্রশস্ত্রগুলো ভারতবর্ষ এখন রেডি করছে কি, রেডি করাই যাচ্ছে সবসময়। ভারতবর্ষ সবসময় ডিফেন্স ফোর্স সবসময় অ্যাক্টিভই থাকে,
তাকে একেবারে অ্যালার্ট মোডে রেখে দেওয়া হয়েছে। এবার যদি কিছু হয় সঙ্গে সঙ্গে তোমরা ব্যবস্থা নাও। এখন নির্দেশের অপেক্ষা, আমি যেটা কালকে বলেছিলাম, এখন নির্দেশের অপেক্ষা। আগে নিরামিষ ছিল ব্যাপারটা, এবার আমিষের পর্যায়ে চলে গেল। এই আমিষের পর্যায়ে এবার কোথায় গিয়ে থামে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। আজকে সকালবেলা থেকে এই খবর নিশ্চয়ই আরো ডেভেলপ করবে, আরো অনেক কিছু জানা যাবে। যেরকম যেরকম ডেভেলপমেন্ট হবে আমি সেরকম আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। যার জন্য কাল রাত্রির বেলায় যেহেতু খবরটা হয়েছে, ওই জন্য আজকে সকালবেলা তড়িঘড়ি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম। আপনারা একটু সতর্ক থাকুন, এই হচ্ছে আমার ভিডিও করার উদ্দেশ্য। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ভিডিও রেকমেন্ডেশন প্রচন্ড কমিয়ে দিয়েছে। আপনারা একটু ভিডিওটা শেয়ার করুন। আপনারা লিঙ্ক শেয়ার করবেন না, আপনারা করবেন কি, ভিডিওর নিচে শেয়ার অপশনটা রয়েছে তীর দিয়ে, সেই ভিডিওটা শেয়ার করুন, যাতে যাদের জন্য বানাচ্ছি তাদের কাছে যেন এটা ভিডিওটা পৌঁছে যায়। কারণ লিঙ্ক শেয়ার করা আর ভিডিও শেয়ার করা একই এমবি আপনার খরচা হবে, কিন্তু ভিডিওটা শেয়ার করলে ইউটিউব অ্যালগরিদম ধরে ফেলতে পারে, তখন পরবর্তীকালে ভিডিওটা পাঠাবে। কারণ এই ধরনের ভিডিও, এই ধরনের খবর কিন্তু সম্প্রচার একটু কমিয়ে দেয়। তাছাড়া আমার নামে তো বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের রিপোর্ট আসছে, রিপোর্ট এলে হয় কি ইউটিউব তার রিচটা কমিয়ে দেয়। ফলে আমার রিচ যেটা এখন 5 লাখ ছিল, 2.5 লাখ ছিল, সেটাকে নামিয়ে এখন 1 লাখও পৌঁছায় না। এবার আপনাদের জন্য কষ্ট করে করছি, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটাকে একটু ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি এখন পরবর্তী ভিডিও যে সময় যেরকম হবে আপনারা একটু মাথায় রাখবেন, যে ভিডিও কোন সময় আমি ছাড়বো সেটা কিন্তু আমি নিজে বলতে পারছি না। যেরকম খবর হবে সেরকম খবর আমি আপনাদের দিয়ে দেবো। শুধু এইটুকু জেনে রাখুন, ইন্ডিয়া ইন অ্যাক্টিভ মোড, যে কোনো সময় যা কিছু হতে পারে। মানে আমি কি বলবো, এইগুলো কি হবে না হবে এগুলো কিন্তু আগাম বলা যায় না। আমি বলেছিলাম না, সময়ের ওপর সব ছেড়ে দিন, সময় সবকিছু বলে দেবে। এই সময় কিন্তু এসে গেছে, এবার কিন্তু সময় কিন্তু হু করে এগোবে। যুদ্ধ শুরু করা কিন্তু খুব সোজা। এই বাংলাদেশ ভাবছে না যুদ্ধ করব, যুদ্ধ শুরু করা সোজা। এক দিনের যুদ্ধে অন্তত $10 মিলিয়ন করে খরচা হয়। যুদ্ধে প্রথম এটা হলো, জেতার প্রথম শর্ত হলো সাপ্লাই লাইন। আপনি গোলা বারুদ 3 দিনে খরচা করে ফেললেন, তারপরে আর গোলা বারুদ নেই। ভারতের কাছে কিন্তু অফুরন্ত গোলা বারুদ, এবং সাপ্লাই লাইন কিন্তু অত্যন্ত ভালো। মানে একটা সে চালান আসবে, তার সঙ্গে সঙ্গে আরো 4টে চালান চলে আসবে, শুধু বেড়েই যাবে যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে। এই হচ্ছে ভারতবর্ষ, আর ওই হচ্ছে বাংলাদেশের সীমিত ক্ষমতা। এর মধ্যে দিয়ে বাংলাদেশ যদি চায় ভারতের সঙ্গে ফুল ফ্লেজেড ওয়ারে যেতে, তাহলে ভারতবর্ষের কোনো আপত্তি নেই। ভারতবর্ষ চাইছে যে বাংলাদেশ নিজে একটা কিছু করুক, ভারতবর্ষের পক্ষে সেটা সুবিধাকর জায়গায় পৌঁছাবে। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ। নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের আবারও ডাক দিয়েছেন রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী দল বিএনপির তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব। আমরা দেখছি যে আসলে বাংলাদেশের সাথে ভারতের দিন দিন উত্তেজনা বলুন এবং দ্বিপাক্ষিক যে মুখোমুখি অবস্থান, সেটি স্পষ্ট হচ্ছে দিন দিন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা থেকে শুরু করে সেখানে আমাদের পতাকাকে তারা পুড়িয়ে ফেলেছে। ভারতের আগরতলাতে আমাদের যে কমিশন, হাই কমিশন রয়েছে, সেই উপ হাই কমিশনের কে ভেঙে দিয়েছে, সেখানে কর্মকর্তাদেরকে গায়ে হাত তুলেছে। ভয়ঙ্কর একটি অবস্থা। যদিও শুনেছি যে এখন সেই যারা অপরাধগুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এই অবস্থাতে আসলে আমাদের বাংলাদেশের যে একটা ঐক্যবদ্ধ হবার পরিবেশ তৈরি হয়েছে, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার ডাকে সবাই সাড়া দিয়ে তার সাথে কথা বলেছেন এবং
সাক্ষাৎ করে তার একটা ঐক্যমতের জায়গায় এসেছেন যে ভারতের এমন ভূমিকাকে আমরা কোনোভাবেই গ্রহণ করব না, এবং এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং ধর্ম নির্বিশেষে সবাই একসাথে আমরা দাঁড়ানোর জন্য ঘোষণা দিয়েছে। গতকালকে দেখেছেন, এর আগের দিন রাজনৈতিক সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টা, সেখানেও এক সিদ্ধান্ত হয়েছে। এখন প্রশ্ন হলো যে আসলে ভারতীয় আগ্রাসন মুক্ত আমরা এবার হতে পারবো কিনা, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের যে দাবি সেটিও আবার নতুন করে উঠছে গত কয়েকের সাথে টানা উত্তেজনা যাওয়ার পর। আমরা এখন কি হতে পারে সামনের ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এ নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মেজর জেনারেল ALM ফজলুর রহমান, তিনি সাবেক বিডিআর প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক। আছেন রিটা রহমান, তিনি রাজনৈতিক বিশ্লেষক, পাশাপাশি তিনি জাতীয়তাবাদী রাজনীতিবিদ, এবং রয়েছেন জনাব ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, তিনি সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমার সাথে যুক্ত হওয়ার কথা তারেক রহমান, তিনি কেন্দ্রীয় নেতা গণ অধিকার পরিষদ। আমি শুরু করতে চাই মেজর জেনারেল ALM ফজলুর রহমান, আপনি একমাত্র বাংলাদেশে, আমার জানা মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনি একজন, যেমন বাংলাদেশকে স্বাধীন করেছেন যুদ্ধ করে, একজন সম্মুখ যোদ্ধা আপনি। বাংলাদেশের 1971 সালে যে আমাদের মহান স্বাধীনতা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে আপনি নিজে সম্মুখ যুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। এরপর আপনি আরেকটা যুদ্ধে আপনি লিপ্ত হয়েছেন, সেটা ভারতের সাথে, যে ভারতের সৈন্যদেরকে আপনি বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশ সীমান্তে দ্বিপাক্ষিক একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নেতৃত্বে আপনি ছিলেন। আপনি তৎকালীন বিডিআর প্রধান ছিলেন, এবং তখন ভারতীয় সৈন্য বা শত্রু যারা আমাদের সেখানে যারা আমাদেরকে আক্রান্ত করেছিল তাদেরকে আপনি উচিত শিক্ষা দিয়েছিলেন, যেটি একটা যুদ্ধ রণক্ষেত্র তৈরি হয়েছে সীমান্তে। সেই অভিজ্ঞতার আলোকে আজকের যে বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ, এবং আমি যতটুকু জানি যে সেই কারণে আপনার নিজের চাকরি আপনি খুইয়েছেন, তৎকালীন সময় আপনি নির্যাতিত হয়েছেন, আপনি সেনাবাহিনী থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছিল, অনেক ধরনের ব্যথা আপনাকে সইতে হয়েছে। অনেকদিন চুপ থাকার পর আজকে যখন বাংলাদেশের এমন পরিস্থিতিতে ভারতীয় আগ্রাসন মাথা চাড়া দিয়ে উঠেছে, এবং আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ভারতের বিরুদ্ধে, এই ক্ষেত্রে আপনার সেই দিনকার ঘটনার পরে আজকের দিনে দাঁড়িয়ে আপনার অনুধাবনটা এবং আপনার অনুভূতিটা একটু জানতে চাই, এবং ভারতের আসলে এই পরিস্থিতিতে ভারত আর কতটা সফল হতে পারবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় না কলমের জন্য। জনাব মেজর জেনারেল ALM ফজলুর রহমান, প্লিজ। আসসালামু আলাইকুম সাবির রহমান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাদের তিনজন আলোচককে, স্নিগ্ধা রেজওয়ানা, রিতা রহমান এবং জনাব তারেক, এবং ধন্যবাদ জানাই আমি আমাদের অগণিত যারা শ্রোতা আমাদেরকে দেখছেন এবং শুনছেন। আমার অভিজ্ঞতা যেটা হলো বা আমার অনুভূতি যদি আপনি বলেন, সেটা হলো যে আমি আমার এই 3টা আর্মির সঙ্গে আমার কাজ করবার সুযোগ হয়েছে। একটা হলো ভারতীয় আর্মি, যুদ্ধের সময় আমাদের সঙ্গে ছিল, এবং মূর্তি একাডেমিতে আমাদের ট্রেনিং হয়, সেখানে ভারতীয় আর্মির সঙ্গে আমার গভীরভাবে আমার সম্পর্ক তৈরি হয়। 2 নম্বর হলো আমি চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি। চীনা আর্মিদের সঙ্গে আমার ওইখানে একটা দীর্ঘ সময় থেকে তাদেরকে বুঝবার সুযোগ আমার হয়েছে, এবং আমি পাকিস্তান ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে আমি হাইয়েস্ট মিলিটারি কোর্স, যেটা NDC, সেটা করেছি, এবং 1 বছর আমি পাকিস্তানে ছিলাম তাদের সঙ্গে, জেনারেলদের সঙ্গে। এই সবকিছু বিবেচনায় নিলে আপনার আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে ভারতের যে মানে মাইন্ডসেট যেটা, সেটা হলো যে আমি DGBDR থাকার সময় 2বার ভারতে গিয়ে আমি তাদের সঙ্গে নেগোশিয়েট করেছি, তারা 2বার আমাদের এখানে এসেছিল। আমার বলতে বাধা নাই, আমি তাদেরকে খুব মানে ওই স্বল্প দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ হিসেবে আমি তাদেরকে দেখেছি, দূরদৃষ্টি সম্পন্ন তারা কিন্তু নয়। এই জিনিসটা আমি হাতে
কলমে তাদের সঙ্গে আলোচনায় বিভিন্ন ভাবে এই জিনিসটা প্রমাণ হয়েছে এবং এরা আপনার এই যদি আপনি খুব গভীরভাবে দেখবার চেষ্টা করেন ভারতকে, মানে ভারতের যে সরকার আমি বলবো এখন যে আছে আর কি, এই লোকগুলো সমস্ত কিন্তু ষড়যন্ত্র তত্ত্বে কিন্তু বিশ্বাস করে। ষড়যন্ত্র তত্ত্ব মানে আপনাকে সামনাসামনি হয়তো সরকারিভাবে এটার কারণ আছে। এটার কারণ হলো, আমি কেন বললাম এই তিনটা দেশের আর্মির আমি উল্লেখ করলাম কেন, যে চীনে আমি গিয়ে তাদের জেনারেলদের সঙ্গে কথা বলেছি, তারা বলে পিকিং ম্যানের কথা বলে 3000 বছর আগে পিকিং ম্যান, এবং তাদের আর্মি সানজুর যে 2500 বছর আগেকার যে দি আর্ট অফ ওয়ার, এইটার উপর ভিত্তি করে কিন্তু তাদের আর্মি গড়ে উঠেছে। এর থেকে অ্যাকচুয়াল ডাইনেও না বামেও না এই আপনার চীনা আর্মি। ভারতীয় আর্মি এইটা এবং তাদের পলিটিক্স এইটা গড়ে উঠেছে আপনার এই চাণক্যের সেই নীতির উপরে। তো চাণক্যর আপনার এই পলিটিক্যাল নীতি হলো 5টা: সাম, দান, ভেদ, দণ্ড। অর্থাৎ যেসব দেশের সঙ্গে ভারতের ভূমি সীমার অংশীদারিত্ব আছে, যেমন এই উপমহাদেশে প্রত্যেক দেশের সঙ্গে আছে, এরা হলো ভারতের শত্রু দেশ। এদের সঙ্গে ভারতের কোনো আপোষ নাই, পৃথিবীর কোনো দেশের সঙ্গে ভারতের কোনো আপোষ হবে না। তাদের পলিসিটা হলো কোনো আপোষের কোনো স্কোপ নাই। কেউ যদি ভারতের সঙ্গে আপোষ করতে যায় সে একেবারে খাতের মধ্যে পড়ে যাবে। আপোষের কোনো নাই। দেখেন সাম মানে পাশের যে মনে কর বাংলাদেশের ভূমি সীমার অংশীদারিত্ব আছে, আমরা তাদের শত্রু দেশ, কিংবা চীন, কিংবা পাকিস্তান, কিংবা মিয়ানমার, নেপাল, ভুটান, এদেরকে তারা সহমতে আনবার চেষ্টা করবে, দান দক্ষিণা দিয়ে যত রকমের ভালো ভালো সব কথা বলে। যদি সেটাতে না হয়, দান দক্ষিণা দেওয়া শুরু করবে ফিজিক্যালি। তারপরে যদি না হয় তাহলে ভেদ সৃষ্টি করে দেবে জনগণ এবং আপনার মধ্যে, সরকারের মধ্যে। তারপরে যখন দেখবে যে 16 কলা পূর্ণ হয়ে গেছে, তখন কিন্তু দণ্ড দিবে, আক্রমণ করে বলবে। এই গেল তাদের 5টা রাজনৈতিক আপনার পদক্ষেপ। আর 6টা আছে আপনার পলিটিকো মিলিটারি ডক্ট্রিন: সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধিভাব, সংশ্রয়। যান মানে অভিযান চালায়, এই যে সার্জিক্যাল স্ট্রাইক, এই ধরনের ছোটখাটো অভিযান চালাবে। যদি দেখেন যে এই সব ফেল করে গেছে 5টা, তখন এরা এইটা করবে। তারপর হলো আসন, এই যে বড় বড় টাওয়ার তৈরি করে সীমান্তে বসে আপনাকে পাহারা দিচ্ছে, মানে আননেসেসারি ডিস্টার্ব ক্রিয়েট করতেছে, ওখানে বসে আছে। তো গান, আসন, হ্যাঁ, তারপরে হলো এই মুখে দ্বৈধী ভাব, মুখে বলবে এক, করবে আরেক, এইটা। তারপরে তো যখন দেখবে যে আপনি কিছুতেই আর আপনাকে যখন নেওয়া যাচ্ছে না, সন্ধি করবে। কাজে আমাদের এই যে 3 তারিখের যে জাতীয় ঐক্য, এখন ভারত আমাদের সঙ্গে সন্ধি করবে। আচ্ছা, তার মানে এর আগের 5টা চলে গেছে, সবকিছুতে ব্যর্থ হয়ে গেছে। এখন তারা যেটা করবে, মানে সন্ধি, বিগ্রহ, দান, আসন, দ্বৈধিভাব, সংশ্রয়। এখন ওই সার্জিক্যাল স্ট্রাইকের ভয় দেখাইছে, ওইটাতেও কিছু হয় নাই, অন্য কিছু হয় নাই, এখন সন্ধি করবে আমাদের। আপনি দেখবেন এই যে তাদের নীতি। এখন তাদের পররাষ্ট্র সচিব আসতেছে, এখন ভারতে আপনার ওরা নিজেরাই কিন্তু ভয়েস রেইজ করাচ্ছে অন্য মানুষকে দিয়ে, যে ভাই बांग्लादेश की साथ हसीना को छोड़ो, बांग्लादेश के साथ नाता जोड़ो, बांग्लादेश की जनता है उनके साथ मिलो, ये बांग्लादेश को चाहिए, बांग्लादेश नहीं होगा तो हमारा लोग ना भूखे मर जाएंगे। এই সবগুলো এখন বলা শুরু হয়েছে ওখানে। আমি ওয়াইসুদ্দিন ওয়াইসিকে দেখলাম পার্লামেন্টে বলতেছে, ভাই হাসিনা को छोड़ो, अभी बांग्लादेश के जनता के साथ नाता जोड़ो, उनके साथ काम करना है हमें। তো কিছুতেই আপনাকে হাত থেকে যেতে দেবে না। তো কাজে আপনার সঙ্গে এখন তারা সন্ধি করবে। আর যদি সন্ধি করেও কিছু করতে না পারে, যে আপনার চীনের মতো,
তখন আমেরিকা বা রাশিয়া এরকম বড় শক্তির পক্ষপটে গিয়ে আশ্রয় নেবে। এটাকে বলা সংশয়। আপনি ভারতের কি পদক্ষেপ হবে এইটা আপনি কিন্তু ইয়ে করতে পারবেন, আপনি বলে দিতে পারবেন যে এরা কি পদক্ষেপ নেবে। এখন আপনার সঙ্গে সন্ধি করবে, এখন দেখতেছে যে কিছুতে তো পারা যাচ্ছে না, তখন আপনার সঙ্গে সন্ধি করে আপনার সঙ্গে আপোষ করবে। এই আপনি একটা মাস যেতে দেন। এখন পশ্চিমবাংলা থেকে আওয়াজ শুরু হয়ে গেছে অলরেডি যে আমাদের তো, ও বলতেছে যেখানে 50,000 লোক আসতো সেখানে আসতেছে 3,000, হোটেল খালি হয়ে গেছে। যেখানে আমাদের বলছে আমাদের সব হোটেল রুম গুলো বুক থাকতো, এখানে 2-3টে রুম মানুষ আছে, বাকিগুলোতে নাই। তো কিছুদিন পরে আপনার পশ্চিমবাংলা থেকে কিন্তু আপনার আওয়াজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তারা করবে। আমাদেরকে ভিসা কমিয়ে দেওয়া, তারপরে ওখানে চিকিৎসা বন্ধ করে দেওয়ার হুমকি, তারপরে ওখানে আমাদের বাংলাদেশিদের বিভিন্ন আবাসিক হোটেল থেকে উচ্ছেদ করে দেওয়া, আজকে যতটুকু শুনলাম যে একটা পরিবারকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া, এতে আসলে ক্ষতিটা কার বেশি হচ্ছে? আর বাংলাদেশের এগুলো হলো বাচ্চা ছেলের মতো। আমি তাদেরকে বলি স্বল্প বুদ্ধি, আর এই সব বাচ্চা ছেলের মতো যে ভাত খাবো না, এইটা ভাঙতেছে ওইটা ভাঙতেছে, মনে করছে যে এগুলোর ভয় দেখালে বোধহয় আমরা সেদিয়ে যাবো আর কি। হাসি রেখে দিয়ে তো বহুত চেষ্টা করলো, এইখানে বলায় ওইখানে বলায় সেই বলায়, আমরা তো বুঝি কি করতে পারবে। তারপরে এখন শুরু করছে, যখন দেখছে যে এটা কাউন্টার প্লে করতেছে, তার মানে ব্যাক প্লে করতেছে এটা, তখন কিন্তু এখন তারা টের পাচ্ছে যে ওখানে তো নিজেরাই এত ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। বুঝতে পারছেন? নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। এখন তো মানুষ যাচ্ছে না ওখানে, অন্য জায়গায় এখন মানুষ চেষ্টা করতেছে। পাকিস্তান তো বলে দিচ্ছে অনারাইভাল ভিসা দিবে, তারপরে যদি প্লেনের ভাড়াটা কমিয়ে দেয় তো শত শত মানুষ ওখানে যাওয়া শুরু হয়ে যাবে, অন্য জায়গায় যাবে, ব্যাংককে যাবে, আপনার মালয়েশিয়াতে যাবে ট্রিটমেন্টের জন্য। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে ইন্ডিয়াকে আমি দেখেছি, আমি তাদেরকে চিনি। ওই যে নেহরু একটা কয়েকটা খণ্ডে বই লিখেছিলেন, আমি সবগুলো বই পড়েছি, ডিসকভারি অফ ইন্ডিয়া। তো ওইটার হিন্দি আপনার ট্রান্সলেশন হলো ইন্ডিয়া এক খোঁজ। তো ইন্ডিয়া এক খোঁজ মানে ইন্ডিয়াকে যদি খোঁজ করে আপনি পান তাহলে মর্মমূল্যে পাবেন যে জিনিস, সেটা হলো ষড়যন্ত্র, এছাড়া অন্য কিছু আপনি খুঁজে পাবেন। এবং তারা যে হুমকি ধমকি দিচ্ছে এগুলোর কোনো মানে নেই। তারা মনে করতেছে যে বাংলাদেশ এত ভয় পেয়ে গিয়ে আমাদের পক্ষপুটে এসে আশ্রয় নেবে। যখন এই যে 25,000 টন চিনি অলরেডি পাকিস্তান থেকে চলে আসতেছে জাহাজে করে, এখন তাদের চিন্তা হচ্ছে যে এখন তো এটা চলবে না, এখন নিজেরাই ভয় করছে। ওখানে তাদের মিডিয়াতে তো বলছে জাহাজে করে নাকি অ্যাটম বোম আসছে বাংলাদেশ, তাদের মিডিয়া। আপনার কাছে বলতে চাই স্যার, তাহলে বর্তমানে যে বাংলাদেশ সরকারের পজিশন ভারতের বিরুদ্ধে, ওইভাবে বলবো না, ভারতের যে বর্তমান ভূমিকা রাখছে সেটার বিরুদ্ধে যে একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখেন? এটির বিশ্লেষণ আপনাদের ছোট বলি। আমি পরে এটা আলোচনা করব, তবে এখন অল্প কথায় আমি শেষ করে দিচ্ছি। 5ই অগাস্টের যে বিপ্লব, এই অগাস্ট বিপ্লবের যে মানে আপনার মূল মর্মবাণী সেটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। দেখেন, এখানে কোনো রাজনৈতিক দল তাদের এজেন্ডা নিয়ে কিন্তু এই বিপ্লবে কিন্তু সামিল হয়নি, সাধারণ মানুষ হিসেবে সামিল হয়েছে। এবং সামিলটা হয়েছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে মুক্তি দেওয়ার জন্য। আজকে এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানে আপনার পুরো রাজনৈতিক দলে বা এই যে পুরো বিপ্লবটা হলো, এখানে কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উন্মেষ ঘটেছে বাংলাদেশে। অর্থাৎ এক লোক বসে ডিকটেশন দিবে আর সব শুনবে, এই জিনিসটার দিনে কিন্তু শেষ হয়ে গেছে। কাজে যে রাজনৈতিক দল ব্যক্তি কেন্দ্রিক হবে তার ভবিষ্যৎ আর বাংলাদেশে কিন্তু নাই। তো আজকে ডক্টর ইউনূস কেন পারলেন? ডক্টর ইউনূস পারলেন, আপনি দেখেন তার যে ক্ষুদ্র ঋণ, এইটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের একটা বহিঃপ্রকাশ, একটা প্রতিরূপ। কিভাবে একটা মহিলাকে ডেকে বলছে যে তুমি এই টাকাটা নাও। আমি কিন্তু ওইটা সমালোচনা করছি না যে তার ওইটা সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না, হয়তো সাকসেস স্টোরিগুলো আমাদেরকে শোনানো হয়। সে একটা মহিলাকে, গরিব মহিলাকে গিয়ে বলছে তোমার কোনো জামানত দিতে হবে না, এই টাকাটা নাও, নিয়ে তুমি ব্যবসা করো, ব্যবসা করে আমাকে তুমি আমাকে টাকা শোধ দাও। এই যে ব্যক্তিকে তুলে ধরা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এইটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে আপনার অগাস্ট বিপ্লবের মাধ্যমে। তো ডক্টর ইউনূস একজন
ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে একটা মূল প্রতিভূ, এইটা তিনি করতে পারলেন। কারণটা হলো উনি তো ওই কোনো ওই না যে একক সিদ্ধান্তের মাধ্যমে তিনি কোথাও কোনো কাজ করেছেন। কাজে তিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো জাতি এসে তার পাশে দাঁড়িয়ে গেছে। এখানে কোনো রকম পিছনে পিছটান কোনো কিছু নাই। তো আমি মনে করি এই যে ব্যক্তি স্বতন্ত্রবাদের যে বহিঃপ্রকাশ ঘটলো আমাদের 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে, এতে রাজনীতি থেকে পরিবারতন্ত্র, তারপরে একজনের কথা সবাই শুনবে, গোত্রতন্ত্র যেটা আর কি, মানে গোত্রপতি ঠিক করে দিবে কার সঙ্গে কার বিয়ে হবে, ঠিক আছে না? তো ওই জিনিসটার কিন্তু অবসান হয়েছে বাংলাদেশে। কাজে এইটা যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো বুঝতে পারে ততই মঙ্গল। ধন্যবাদ। জি, বাংলাদেশ থেকে আসলে এরপর কি মেসেজ গেল, ভারত কি বুঝতে পারলো, ভারতের ভবিষ্যতে স্ট্র্যাটেজিটা কেমন হবে বাংলাদেশের ব্যাপারে, এই বিষয়গুলি আপনার কাছে পরবর্তী স্টেপে আপনার কাছে জানতে চাইবো। এই পর্যায়ে আমি রীতা রহমান আপনার কাছ থেকে শুনতে চাই একই প্রশ্ন আপনার কাছে। ভারতের আগ্রাসন এবং বিশেষ করে আপনার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তো আজকে নিজের স্ত্রীর আনুষ্ঠানিকভাবে তিনি একদম পুরোপুরি একটা অনুষ্ঠানের মধ্যেই প্রেস ক্লাবের সামনে নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দিয়েছেন, ঝুড়ে মানে আপনার কি বলা যায় এটাকে, ছুড়ে ফেলে দিয়েছেন। এরপর সেখানে যারা ছিল তারা পুড়িয়ে দিয়েছেন, ভারতে আমাদের বাংলাদেশি পতাকা পোড়ানোর প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদগুলিকে আপনি কিভাবে দেখেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ? জি, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। কারণ বাংলাদেশে এখন মানুষ শ্বাস নিতে পারছে। এই শ্বাসটা নেয়ার যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা বাংলাদেশ ফিরে পেয়েছে এবং অনেক আত্মত্যাগ, রক্ত, অনেকের পঙ্গুত্ব, অন্ধত্বের বিনিময় পেয়েছে। এটা আমাদের অনেক মূল্যবান স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের বিপক্ষে কারা দাঁড়াচ্ছিল? ভারত আমাদের এই স্বাধীনতাটাকে খর্ব করেছিল। কিভাবে করেছিল? তার এক পুতুল সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করে সে 15 বছর ধরে ভারত আমাদের থেকে সবকিছু নিয়ে গেছে, কিন্তু বিনিময়ে আমাদের এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি। তো আজকে বাংলাদেশের মানুষের সামনে ভারতের যে পরিচিতি, ভারত যে বাংলাদেশকে কিভাবে দেখে, এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ দেখেন, ভারত সবসময় একটা ভেস্টেড ইন্টারেস্টে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখেছে। এটা শুরু হয়েছে 1947 সাল থেকে। এই অংশটাকে তারা বাধ্য হয়ে দিয়ে দিয়েছিল পাকিস্তানের সঙ্গে, যে টু নেশন থিওরির মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ চলে গেছে, যেটাকে পূর্ব বাংলা বলা হতো সেই সময়। পরবর্তীতে ইস্ট পাকিস্তান হয়েছিল এবং এখন বাংলাদেশ। সেই বাংলাদেশকে ভারত সবসময় তাদের নিজের স্বার্থ সিদ্ধির একটা উপাদান হিসেবে দেখেছে। তারা বাংলাদেশকে একটা স্বতন্ত্র, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কখনোই দেখেনি এবং বাংলাদেশের নাগরিককে তারা কখনোই সেই সম্মানটাও প্রদর্শন করেনি। তার বহু প্রমাণ আমাদের সামনে এখন উন্মোচিত হয়ে গেছে। তো যে ঘটনাটা ঘটলো আজকে, যে বাংলাদেশের যে রাজনৈতিক একটা ঐক্যবদ্ধতা, যেটা আজকে সারা বিশ্বের কাছে এই মেসেজটা দেওয়া হয়েছে, বিশেষ করে ভারতের কাছে, ভারত যে মেসেজটা পেয়েছে এবং বুঝতে পেরেছে যে এই ঐক্য ভাঙা তাদের পক্ষে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব। তো এখন যেটা, ফজলুর রহমান ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের আজকে যিনি আমাদের সঙ্গে সহ আলোচক হিসেবে আছেন, তিনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে ভারতের যে নীতিগুলো, তারা যে চাণক্য পদ্ধতি ব্যবহার করে আরেকটা দেশকে শোষণ করে এবং তারা কখনো তাদের নেবারকে একটা ইকুয়াল ফুটিং এ সম্মানও করে না, দেখতেও চায় না। তাদের সবসময় একটা, আমরা জানি তাদের যে হেজিমনিক যে ফিলসফি, যে তাদের যে আগ্রাসন, তারা সবসময় গ্রাস করে নিতে চেয়েছে। বাংলাদেশকে গ্রাস করেছে। গত 15 বছর ধরে ভারত বাংলাদেশকে কিভাবে গ্রাস করেছে, এটা যে জ্বলন্ত প্রমাণগুলো এখন আমাদের সামনে উজ্জ্বল হয়ে উঠেছে। তো আমরা তো সবাই জানি ভারত কি,
সেই জন্য আজকে যে রাজনৈতিক যে একটা ইউনিটি তৈরি হয়েছে বাংলাদেশ, এটা যে কত গুরুত্বপূর্ণ, এবং এই যে ভারতের নানান প্রচেষ্টা এইটাকে যে ব্যর্থ করা হচ্ছে এই যে ন্যাশনাল ইউনিটির কারণে, এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। এবং এই ইউনিটি, এই ঐক্যবদ্ধতা আমাদের ধরে রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারত কিন্তু এখনই দমে যাবে না, ভারত আরো চেষ্টা চালাবে এই দেশকে ভাঙা। এইটা এই সময়ের সঙ্গে আমি আগেও আলোচনায় বলেছি, আরেকবার বলি যে ৭৫-এর পরবর্তী সময়ে যে পরিস্থিতি ছিল, আজকে যে পরিস্থিতি কিন্তু একই রকম। তখনও ভারতের অধীনস্থ একটা সরকারকে পরাস্ত করে একটা নতুন প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছিল। তখনই প্রথমবার স্বাধীনতার পরে ৭৭-এর পরে একটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া চালু হয়েছিল, যেখানে জিয়াউর রহমান সাহেব উদ্যোগ নিয়েছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল। সেই সময় আমরা জানি যে ভারতের পক্ষ থেকে নানান রকমের কি বলবো থ্রেট থেকে শুরু করে পিছন থেকে লেলিয়ে দেওয়া নানান রকমের মানে যে একটার পর একটা কুদেতা আপনার তখন সংগঠিত করবার প্রচেষ্টা চলেছিল। শেষ হয়েছিল জাল এয়ারলাইন্সের যেদিন ফ্লাইটটাকে হাইজ্যাক করে ঢাকা এয়ারপোর্টে আনা হয়েছিল, তখন এয়ারফোর্সের একটা শেষ একটা আপনার প্রচেষ্টা চালানো হয়েছিল। এটা ফজলুর রহমান সাহেব ভাই হয়তো আমাদের আরো সুন্দর করে পরিষ্কার ভাবে বলতে পারবেন। তো ভারত কখনোই আমাদের বন্ধু হিসেবে আসেনি। তো ভারতের ব্যর্থতার একটা জায়গা আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে তারা পিপল টু পিপল রিলেশন তৈরি করতে কিন্তু ভারত তো ব্যর্থ হয়েছে। এই বিশেষ করে মোদী সরকারের সময় আমাদের যে পিপল টু পিপল রিলেশনশিপটা গড়ে উঠতে পারতো ভারতের নাগরিকের সঙ্গে, বিশেষ করে পশ্চিম বাংলার নাগরিকদের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক তৈরি হতে পারতো, কারণ আমাদের ভাষাগত যে সাদৃশ্যতা আছে বা সাংস্কৃতিকও কিছু সাদৃশ্যতা আছে, সেইগুলোকে যদি তুলে ধরে তারা করতে পারতো, কিন্তু এটা করতে তারা ব্যর্থ হয়েছে। তারা একতরফা সবসময় তাদের স্বার্থের ভিত্তিতে তারা সম্পর্কটা তৈরি করেছে। বাংলাদেশের মানুষ বা ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক হতে পারে, সেই দিকটাকে তারা একেবারেই অবহেলা করেছে, যার ফলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারত ব্যবসায়িক ভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে ভারতের ব্যবসায়ীরা, বিশেষ করে কলকাতার হাসপাতালগুলো, হোটেলগুলো, তারপরে দোকানপাটগুলো বাংলাদেশি ক্রেতাদের, খদ্দেরদের পাচ্ছে না বলে হাহুতাশ করছে। তো বাংলাদেশিরাও কিন্তু এখন নিজেদের সঙ্গে মানিয়ে নিচ্ছে, তারা বুঝতে পারছে। এবং যে রাজনৈতিক যে পদক্ষেপের কথা বললেন, যে বিএনপির তরফ থেকে রিজভী সাহেব যে পদক্ষেপ নিয়েছেন, এটাও একটা মানে কি বলবো, একটা গণমানুষের সঙ্গে থাকার একটা পদক্ষেপ। যে ভারত বিরোধী যে মানুষের চিন্তা, আমরা বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ বুঝতে পারে যে ভারত কি চায়। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক একটা সুষ্ঠু প্রক্রিয়া থাকুক, সেটা তারা চায় না। জি, কিছু বলছিলেন জি। হ্যাঁ, না মানে ব্যাপারটা কি এরকম পর্যায়ে চলে আসলো কিনা, সকল তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখন জনগণও মোটামুটি ভারতের প্রতি যে একটা রিয়াল অপছন্দ বলুন, ঘৃণা বলুন, সেটার বহিঃপ্রকাশ শুরু হয়ে গেছে। কারণ এর আগে তো একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, কিন্তু এখন এই যে ঘৃণার বহিঃপ্রকাশ, যেমন আমাদের উপর আক্রমণ করা হয়েছে, বিশেষ করে আগরতলায় যে উপ হাইকমিশনার, সেখানে আক্রমণ করা হয়েছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, কতটা অফেন্সিভ একটা কাজ হয়েছে। অবশ্য যখন বাংলাদেশের ইউনিটি দেখেছে, তারপরে কিন্তু তারা কিছু পদক্ষেপ নিয়েছে বলে আমি শুনেছি। এই যারা কি এই দুষ্কর্মের সঙ্গে বা তারা বলতেছে এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের একটা লিস্ট বানিয়েছে, এবং বেশ কিছু লোককে হয়তো তারা, আমরা শুনেছি যে তাদের গ্রেফতার করতে চেষ্টা করছে সরকার, এবং করেছেও
কয়েকজনকে। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত কি সম্পর্কটা খারাপ হলে, এটা তো এখন জিওপলিটিক্যাল পলিটিক্স। আর বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে আমাদের ইন্টারিম সরকারটা আছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা আছে সারা বিশ্বে, ডক্টর ইউনূসের একটা গ্রহণযোগ্যতা এবং সম্মান আছে, যার কারণে আমরা দেখছি বাংলাদেশে অর্থনৈতিকভাবে যেই ধসটা নামার কথা ছিল সেটা কিন্তু নামেনি, ধরে ফেলেছেন, এবং ডক্টর ইউনূস এটাকে মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন তার এই সরকারের মাধ্যমে, বা তার নেতৃত্বে যে সরকার, ইন্টারিম সরকার আছে। তো সুতরাং ইন্ডিয়াও বুঝতে পারবে, আমি নিশ্চিত যে ইন্ডিয়াও আস্তে আস্তে বুঝতে পারছে যে এখন যে বাংলাদেশের যে নতুন যে মানে উজ্জীবন, যে নতুন যে উদ্যোগ, বা যেভাবে বাংলাদেশ যে উজ্জীবিত হয়েছে, এই এই এটা তারা এই ধারণাই অবস্থায় করতে পারেনি, ইন্ডিয়া তারা ধারণা যতই করতে পারেনি ষড়যন্ত্র, যেমন যে 24-এর 5ই আগস্ট এমন একটা পরিবর্তন হবে, এটা যেমন তাদের ধারণার এমন বাইরে একটা ছিল, তারা কিন্তু ভাবেনি। ভাবেনি, কখনো জি। ধারণা করতে পারেনি, সেটাও যেমন তাদের ভেস্তে গেছে, ব্যর্থ হয়েছে। এর পরবর্তীতে আবার ডক্টর ইউনূসের মতো মানুষ এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবে, সেটাও তিনি তাদের ধারণার বাইরে সমাদৃত, ছিল। ডক্টর ইউনূস সমাদৃত। আজকে ডক্টর ইউনূস যেখানেই উনি অনুরোধ করছে বা যেখানেই বলছে যে আমাদের সংকটে আপনারা আমাদের সহযোগিতা, সবাই কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে ডক্টর ইউনূস, বা বাংলাদেশের এই পরিবর্তনে বাংলাদেশকে বের করে নিয়ে আসার জন্য সবাই হাত বাড়িয়ে দিচ্ছে, এবং জি, ভারত এটা এখন খুব ভালোভাবে এটাও তাদের আমার মনে ধারণার বাইরে চলে গেছে, উপলব্ধি যে কারণে করছে। তারা কোনো কিছুতেই সফল জি, হচ্ছে না, এটাও বারবার ছিল। ব্যর্থ হচ্ছে, এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে। যথাযথ আপনার কথা শুনে বুঝতে পারলাম তারা জনাব ভেবেছিল কাদের। অর্থনৈতিক ভাবে কিছুতেই, তাদের ধারণা ছিল অর্থনৈতিক ভাবে কিছুতেই সামাল দিতে পারবে না, কারণ যে ধসটা তারা তাদের ষড়যন্ত্রের মাধ্যমে করেছিল বাংলাদেশের উপরে, তো এইখানেও ব্যর্থ হয়েছে। সুতরাং আমাদের সামনে আসার অনেক জায়গা আছে, আমরা সত্যিকারে এখন প্রত্যাশা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে জি। যতগুলো বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল এখন পর্যন্ত সবকিছু ব্যর্থ হয়েছে। ডক্টর, আপনার কাছে যদি বলি যে আমাদের দেশে পরিবর্তন হলো, ফাইট হওয়ার কথা আমাদের দেশের বিরোধী দলের সাথে, আমাদের দেশের যারা আওয়ামী লীগ সরকার ছিল তাদের প্রতি আমাদের অনেক অভিযোগ আছে, অনুযোগ আছে, তাদের সাথে আমরা ফাইট করব, তারাও ফাইট ব্যাক করবে, পলিটিক্যালি বলছি। কিন্তু এখন ফাইট করতে হচ্ছে বাংলাদেশকে ভারতের সাথে। ভারতের সমস্যাটা কোথায়, এটা এখন খুব একটা সিম্পল কোয়েশ্চেন হয়ে গেছে। তারা কেন এতটা কনসার্ন, মানে তারা কেন বাংলাদেশি পতাকা পড়ছে, তারা কেন বাংলাদেশের হাইকমিশনে আক্রমণ করছে, তাদের সেখানকার রাজনৈতিক নেতারা কেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে, আপনি তো ডেফিনেটলি ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে আপনার যে বেসিক ধারণা রয়েছে সেখান থেকে একটু জানতে চাই, আপনার বিশ্লেষণ কি বলে, এতটা কেন উদ্গ্রীব, এত উৎকণ্ঠা কেন ভারতের মধ্যে, যা শেখ হাসিনার মধ্যেও নাই? অনেক ধন্যবাদ সাইফুল সাগর আপনাকে, এবং আমার সাথে আজকে যারা প্যানেল আছেন, লায়নেল পার্সন, তাদেরকে অনেক শুভেচ্ছা। দেখুন, আমি একটা কথা বলতে চাই, ইন্ডিয়া এবং বাংলাদেশের আমি যখন আমাদের মেজর জেনারেল ফজলুল আলম রহমান স্যার বলছিলেন, উনি চাণক্যর ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছেন, তো আমার কাছে এটার সাথে আমি একটু অ্যাড অন করবো যে ইন্ডিয়ান কান্ট্রিটা তো আসলে অনেক বড়। এখানে পুরো ভারত কি বলছে সেটা আমরা আসলে বুঝতে পারছি আমাদের সললি মোদি গভর্নমেন্ট, এবং আমাদের ক্ষেত্র বিশেষে আমাদের সাথে খুব কানেক্টেড হচ্ছে মমতা যে পশ্চিমবঙ্গ, এইটার সাথে আমরা কানেক্টেড। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আরো অনেক বড় স্টেট আছে, তামিল আছে, ওদিকে পাঞ্জাব আছে, নানা কিছু আছে, কিন্তু তারা সবাই কি বাংলাদেশের এগেনস্টে আছে কিনা সেটা একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা আমি কেন বলছি, কারণ ইন্ডিয়ার একটা চরিত্র আছে, তারা ধর্মযুদ্ধ করতে খুব পছন্দ করে, ওই রামায়ণ এবং ইসের মধ্যেও আছে। শুধু চাণক্য নয়, তাদের একটা পলিসির অংশ হচ্ছে দাঙ্গাকে উস্কে দেওয়া। এটা তাদের, আপনি হিস্টোরিক্যালি দেখবেন, আপনি বিফোর 1947 এর আগেও যদি দেখেন, দেখবেন যে তারা খুব রায়টকে প্রমোট করে, এবং তারা এই মুহূর্তে
মুহূর্তে যে কাজটা করার চেষ্টা করেছে, খুব কশিয়াসলি বাংলাদেশে একটা রায়ট তৈরি করার চেষ্টা করেছে, যেটা আমি আপনার গত শোতে এসে বলেছিলাম, এবং আমি এটাও বলেছিলাম যে এই ঘটনার জন্য বাংলাদেশ ইউনাইটেড হবে আরেকবার। এই কথাটাও আমি বলে গিয়েছিলাম। তারপরে এই জন্য আমি বলছি যে যত বেশি ইন্ডিয়া আপনার এই আপনার প্রোপাগান্ডার তো একটা লিমিট থাকে। দেখুন, আপনি ভারতীয় পেজে কি লিখেছে, ইউনুসের বাংলাদেশের তালিবানি ফতোয়া, মহিলাদের বাজারে যাওয়ার নিষেধাজ্ঞা, কি বলছে বিশ্ব? মানে এটা কবে দিয়েছে ইউনুস সরকার আমি জানি না, মহিলাদেরকে বাজারে যাওয়ার পুরো নিষেধাজ্ঞা জারি করেছে। না, এখানে এখানে একটা কথা আমি বলতে চাই সাইফুল সাগর, এটা এটা আপনি হয়তোবা, আমি যেহেতু এই বিষয় নিয়ে কাজ করি, আমি একটু ফলো আপ যে দিই আপনাকে। ইট ইজ নট অ্যাবাউট ইউনুস সরকার, এটি একটি আমাদের যে শীতকালে ওয়াজ হয় এরকম ওয়াজ মাহফিল হচ্ছে না, আমি একটি জায়গায়। সেগুলিতে না যাই, এখানে সরাসরি না না ওটা, না 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 ওটা সরাসরি ওটাকে বাদ ইন্ডিকেট করা দিন। হচ্ছে ডক্টর ইউনুসকে। না না ইউনুসকে আমি কোনো একটু ঘোষণা বলবো, দিয়েছে? আমি, হ্যাঁ এটা আপনি বলেন, বাট আমি একটু বলতে চাই সেই ওয়াজটাতে ওখানে মেলা বসেছে এবং সেখানে মাইকিং করে মেয়েদেরকে কাছে কিছু বিক্রি করবে না, সেটার একটা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়েছে। আমি একটা কশিয়াসলি বলতেই চাই, ঠিক এই মুহূর্তে এই ধরনের আচরণ হচ্ছে পাশের দেশের এই ভারতীয়দের, যারা কিনা বাংলাদেশকে একটা মিলিটেন্ট ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাদের হাতে একটা অস্ত্র তুলে দেয়া, সেই বিষয়টাও আমাদের এগুলি সচেতন ষড়যন্ত্রের হওয়া। অংশ। এরা যে এইভাবে যারা বলবে তাদের প্রতিহত করতে হবে। অফকোর্স সেটাই আমি বলছি, দুই হ্যাঁ, পক্ষকে এক্স্যাক্টলি, এবং ওনারা তো করবেই। কিন্তু আমার কথা হলো, মানে ইউনুস আপনি সরকার এটা কি দেখেন এই যে ধরনের ক্রেডিট তো আপনার রিপাবলিকের একজন বলেই দিয়েছে যে বাংলাদেশ আর থাকবে না। ওই ওই ওনার নাম কি আমি তাও জানি না, উনি ওই যে দৌড়াদৌড়ি করেন আর নানা গুজব ছড়ান, কি ময়ূরপঙ্খী, একটা আছে। ময়ূরপঙ্খী মনে হ্যাঁ, হয় না, আমি আই ডোন্ট নো হিজ নেম, আমি তার নামও জানি না, কিন্তু উনি এই ময়ূরপঙ্খী, কাজগুলো হ্যাঁ। যাই হোক, তো এইখানে ইন্ডিয়ান মিডিয়ার মিস ইনফরমেশনের ব্যাপারটা যেটা আপনি বললেন যে সেটাকে উনি এখন ডক্টর ইউনূসের সরকারের ইসে থেকে দিচ্ছেন, এরকম আরো কন্টিনিউস হতে থাকবে। আমাদের কি করার আছে? আমাদের কিছু ল্যাকিংস তৈরি হয়েছে, আমার বলতে কোনো দ্বিধা নাই। অ্যাজ all of our media is focusing on one language, আমাদের যেহেতু ইংলিশে ওইভাবে মিডিয়া চ্যানেলগুলো নাই, ইংলিশে আমাদের ওইভাবে আমরা মিডিয়া প্রপাগেট করতে পারছি না, তারা কি করছে থ্রু দোজ ডিসইনফরমেশন, তারা ওয়ার্ল্ডের কাছে একটা মেসেজ দিচ্ছে, একটা নতুন ডিসকোর্স তৈরি করতে চাচ্ছে রিগার্ডিং বাংলাদেশ, সেটা হচ্ছে মিলিটেন্সি। এবং এটা হচ্ছে ইন্ডিয়ান আপনার যে তার যে পলিসি, সেই পলিসির অংশ। ইন্ডিয়ার সমস্যা কোথায় আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, এটা ইন্ডিয়ান সমস্যা হবে না। ইন্ডিয়া আপনি দেখেন, এই যে হাই কমিশনে আপনার করলো, তখন যখন আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দিল, দ্যাট ইজ ইনসেন, আনটলারেবল। সেটা আমাদের দেশের জাতীয় পতাকা, আমি বলেছি যে কোনো দেশের জাতীয় পতাকা ইটস এ ভেরি রেসপেক্টেড সিম্বল, সেটাকে এভাবে পুড়িয়ে দেওয়া মানে হচ্ছে ইজ এ ভায়োলেশন অফ ভিয়েনা কনভেনশন। ঠিক আছে, ইন্ডিয়া যখন এই ভায়োলেশন অফ ভিয়েনা কনভেনশন নিয়ে ক্যানাডাকে তখন কিন্তু তারা চার্জ করতে পেরেছে, মানে আমরা কেন সেটা করতে পারবো না? আমাদের এখন সেগুলো ভাবা উচিত, বিকজ এই ধরনের ডিসইনফরমেশন যখন আপনি দেয়, বিবিসির মতো একটি প্রতিষ্ঠানে বসে ওখানকার এটার কি ভিত্তি আছে বলেন? এবিপি আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকা যখন এটা লেখে, তখন কি বলবে? মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না, হিন্দু বুঝে গেলে সমস্যা বাংলাদেশে, বিস্তারিত কমেন্টে চিন্তা করে। সেটা এই ইন্ডিয়ান ডিসইনফরমেশনকে আপনাকে ঠেকা দেওয়ার জন্য তো আপনাকে ওই সার্কুলেশনটা করতে হবে। আপনি খেয়াল করে দেখেন, আজ পর্যন্ত গত 15 বছর না, গত 52 বছর ধরে ইন্ডিয়ান মিডিয়া কশিয়াসলি বাংলাদেশের কোনো মিডিয়াকে তাদের ওখানে প্রকাশই হতে দেয়নি। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর কোনো সুযোগই তারা করতে দেয়নি, এবং তারা বহির্বিশ্বকে করছে, তাদের নিজেদের দেশের লোকজনকে তারা মিসগাইড করছে, তাদেরকে উস্কে দিচ্ছে। কারণ কি, আমরা কিন্তু সচেতনভাবে বারবার বলছি, আমাদের মানে দূরত্বটা কিন্তু ইন্ডিয়ান মানুষের প্রতি না, ইন্ডিয়ান জনগণের প্রতি না, তাদের রাষ্ট্রীয় পলিসির প্রতি, বারবার কিন্তু আমরা এটা বলছি। কিন্তু তারা কি করছে, তারা
তাদের এই যে আপনি মিডিয়ার যে ডিসইনফরমেশন গুলো দিচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে তাদের যে হিন্দু তো বোধ বা তাদের যে রিলিজিয়াস সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করার চেষ্টা করছে। এখন কথা হচ্ছে যে আপনি এটা ছাড়াও আমি আপনাকে বলি, ইন্ডিয়া একটি অ্যাগ্রো বেস ইকোনমিক কান্ট্রি। ইন্ডিয়া তেল, পেঁয়াজ সবকিছু রপ্তানি, অন্যতম রপ্তানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে সে পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু আনবে হচ্ছে, পেঁয়াজ বলেন বা এই থাকে পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, এরকম বিভিন্ন দেশকে তারা অ্যাপ্রোচ করছে। ইন্ডিয়ান ইকোনমিতে প্রচুর কৃষক রাতের বেলায় না খেয়ে, তারা দুবেলা খান, এক বেলা তারা না খেয়ে ঘুমান। এই যে বিশাল আত্মহত্যা করে এবং তারা আত্মহত্যা করেন, ইয়েস দে আর সুইসাইডাল, পৃথিবীতে, মানে পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যার টেন্ডেন্সি সবচেয়ে বেশি ভারতে কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন আপনি যদি এরকম একটা বাজার যদি চলে যায়, তাহলে ইন্ডিয়ান মানুষকে আপনি উস্কাচ্ছেন, সেটা আরেকটা গল্প, সেটা পলিটিক্স। কিন্তু ওখানের যারা মাথা রাখেন, তারা কি এটা বুঝতে পারছেন না যে এই অ্যাগ্রো ইকোনমির দেশে, পাশের দেশে আপনার লেনদেন করাটা যত সহজ হবে, সেটা তো তার একটা বাজার তার হাত থেকে চলে যাবে। এই জন্য তাদের একটা অনেক বড় কনসার্ন কিন্তু এটা আছে। আপনি দেখেছেন কলকাতাতে ভিসা বন্ধ করার থ্রেট উনি যখন দিয়েছে, মেডিকেল ট্যুরিজম, আমি আবারও বলেছি, বারবার বলেছি, পঞ্চম ফিফথ তাদের রেভিনিউ আসতো বাংলাদেশের কাছ থেকে, সেটা তাদের বন্ধ হয়ে গেছে। তাহলে তাদের ইকোনমি হ্যাম্পার হবে, সে বিষয়ে কিন্তু তারা সচেতন আছে। তার চেয়েও বড় কথা, আপনি দেখেছেন সম্ভবত অভিক চ্যাটার্জি নামে কোনো একজন সাংবাদিক, উনি একটা কথা বলেছেন, আসলে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার অর্থ কি ইন্ডিয়াতে? শেখ হাসিনা কি ইন্ডিয়ার নিয়োজিত কর্মচারী ছিল? কোট, এটা কিন্তু আমার কথা না, ওই সাংবাদিকের কথা। অর্থাৎ শেখ হাসিনা বিজেপি নিয়োজিত একজন কর্মচারী ছিল, যে সে তার সবকিছু দিয়ে সার্ভ করেছে, এখন আমাদের তাদেরকে প্রোটেকশন দিতে হবে। কেন প্রোটেকশন দিতে হবে? আমি তো মনে করি, দেখেন, আমি আবারও সচেতন ভাবে বলি, আপনি শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসেন, ইন্ডিয়ার এই যে ষড়যন্ত্র বলেন অর্ধেক কমে যাবে, অর্ধেক কমে যাবে। আপনি যে কোনো মূল্যে যদি এটা, উনি ওখানে দাঁড়িয়েছেন এবং উনি ওনার সাথে কন্ট্যাক্ট কি হয়েছিল? কথা হয়েছিল যে উনি কোনো পাবলিক কথা বলতে পারবেন না। প্রথমে কি করলেন, উনি নানা নামে ফোন দিলেন এবং সেটা এআই এর ফোন না আসল ফোন, সেটা নিয়ে আমরা কনফিউশনে থাকলাম। এখন তিনি সশরীরে ভিজুয়াল কনফারেন্স করছেন। আপনার নিউ ইয়র্কে উনি সমাবেশ করছেন, সেখানে উনি লিখে রাখছেন জননেত্রী, প্রধানমন্ত্রী বাংলাদেশের, এটা করছেন। কেন করছেন? কার উস্কানিতে করছেন? কে করতে বলেছে? তার মানে হচ্ছে একই সাথে এখন ইন্ডিয়ান পলিসি, ইন্ডিয়ার চারপাশে কোনো বন্ধু নাই। আপনি কানাডা কত দূর, তার সাথেও ইন্ডিয়ার সম্পর্ক খারাপ। আপনি দেখেন না কেন, কয়েকদিন আগে আপনি তো কানাডাতে আছেন, সেখানে তারা বিশাল বাহিনী করে রেখে গেছে। তাহলে ইন্ডিয়ার তার নিজের স্বার্থে তো তার একটা সহজ কথা কি, তার একটা খেদমতের লোক লাগবে। আর এই খেদমতের লোকটা ওখানে এখন আছে। বাংলাদেশের থেকে যিনি খেদমত করতেন, তিনি এখন ওখানে চলে গেছেন। তো তিনি যেহেতু ওখানে চলে গেছেন, দ্বিতীয় কোনো খেদমতের লোক না পাওয়া পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই তার কিন্তু এই পলিসিটা নিতে হবে, এছাড়া তার কাছে কোনো অপশন নাই। এখন এই যে পুরো প্রক্রিয়াতে, সেই পুরো প্রক্রিয়াতে আমি আবারও বলছি, যেই মানুষটি এত বছর ধরে আমাদেরকে এই এই ভারতীয় আগ্রাসন, এই আগ্রাসনটা শুধু ভারতীয় না, দেখেন আমি বারবার বলেছি, আমি পাকিস্তানি, ভারতীয়, আরবিক কোনো আগ্রাসনের পক্ষের লোক না। আমি বাংলাদেশকে চাই, আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে ভালোবাসতে চাই, বাংলাদেশের কথা বলতে চাই, বাংলায় কথা বলতে চাই, বাংলা আমাকে নিয়ে আমি গর্ব করতে চাই। কিন্তু এটাকে পুঁজি করে যে রাজনীতি এবং ধর্মীয় দাঙ্গার প্র্যাকটিস করা এবং আমাদের সংস্কৃতিকে পর্যন্ত শেষ করে দেওয়া, বিলীন করে দেওয়ার যে প্রচেষ্টা, অপপ্রচেষ্টা, সেই প্রচেষ্টার পক্ষে যে বা যারাই দাঁড়াবে, আমাদের সবার কিন্তু তার এগেনস্টে লড়াই করতে হবে। এবং উই আর ভেরি গ্ল্যাড যে হয় না, অনেক ওই যে প্রতিক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমি খুবই গ্ল্যাড যে আরো একবার যে পুরো বাংলাদেশ একসাথে এক জায়গায় হয়ে দাঁড়াতে পেরেছে, এটা একটা খুব আনন্দের ব্যাপার। যদিও যিনি আছেন সেই সরকারের, এই আর দাঁড়াতে পারাটার স্থিরতা কতটুকু থাকবে বলে কতটা আপনি আশাবাদী? আমি এক্ষেত্রে আশাবাদী
আমি আশাবাদী কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কারণ আপনার ষড়যন্ত্র চলতে থাকবে, এটা সত্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি আসলে ধর্মযুদ্ধ বা ধর্মীয় উস্কানিটাকে যদি না থামাতে পারেন, তাহলে সেটা আসলে সংকটের বিষয়। আমাদের সচেতন থাকতে হবে, প্রত্যেকটা মহলকেই সচেতন থাকতে হবে। তা না হলে ওনারা এরকম গুজব রটাবে। এবং বাংলাদেশের রিপ্রেজেন্টেশনকে আমাদের অনেক সাবধানে রাখতে হবে। আর আমাদের ইন্টারনাল, আমাদের একটু স্বার্থটা কম দেখতে হবে। এটাও একটা খুব স্বার্থটা গুরুত্বপূর্ণ। কম আমরা দেখতে হবে, স্বার্থটাকে কম দেখে সার্বভৌমত্বের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে, দেশের প্রতি দেশভক্তি বাড়াতে হবে। এই জন্য আসলে আমাদের ইনস্টিটিউশনের শিক্ষারও বেশ প্রয়োজন। আমার মনে হয় না যে আমাদের আর কোনো শিক্ষাক্রমের মধ্যে দেশভক্তি, দেশের প্রতি ভালোবাসা, সেই শিক্ষা তেমন আছে বলে আমার মনে হয় না। আমরা যখন ছোটবেলায় অনেক পড়তাম, এখনকার ছেলেমেয়েরা কতটুকু পড়ে জানি না, এ ব্যাপারে কিন্তু অনেক সজাগ হতে হবে। তার প্রমাণ আজকের পত্রিকা দেখছি যে ভারতে প্রায় 49টি পত্রিকা, 49 পত্রিকা গণমাধ্যম, গুরুত্বপূর্ণ গণমাধ্যম সহকারে, যেটা রিউমার স্ক্যানারের প্রতিবেদনে দেখা যাচ্ছে যে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে। তবুও বাংলাদেশের মানুষ এই খবরগুলোকে বিশ্বাস করে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ ব্যাপারে আপনার অভিমত কি? আপনার কাছ থেকে শুনতে চাই। ভারত বাংলাদেশ এবং ভারত বাংলাদেশের সরকার যে একটা ঐক্যমতের জায়গা তৈরি করেছে, এই জায়গাটা কতটা শক্ত বলে আপনি মনে করেন? এখানে কতটুকু নিজেরা ধরে রাখতে পারবে? জি, অনেক ধন্যবাদ সাগর ভাই। আমি দুঃখ প্রকাশ করছি, একটু দেরি হয়েছে আমার। ভারতের জনগণ বাংলাদেশের জনগণকে কতটা ভালোবাসে, এইটা সাগর ভাই আপনারা বেশি ভালো বলতে পারবেন। আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইরা আমেরিকা, ইউরোপ যেখানে আছে, আমাদের সকল প্রবাসী ভাইরা অভিযোগ করছে যে ভারতের প্রবাসী ভাইরা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের সাথে নিকৃষ্টতম আচরণ করে, বাজে আচরণ করে। আবার উল্টো দিকে পাকিস্তানের যে প্রবাসী ভাইরা আছে, তারা বাংলাদেশের প্রবাসীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, ভদ্র আচরণ করে, ভাই সুলভ আচরণ করে। বাংলাদেশ ভারত যে সংকট, এই সংকটকে মানে ভারতীয় মিডিয়াগুলো যুদ্ধ যুদ্ধ ভাব দেখাচ্ছে। এই বুঝি যুদ্ধ হয়ে গেল, অমুক জায়গায় এতগুলো সেনাবাহিনী, এতগুলো মিসাইল রেডি, অমুক দিকে রকেট লঞ্চার রেডি, হেলিকপ্টার রেডি, তারপরে এত প্লাটুন সৈনিক এক জায়গায় জমায়েত হয়েছে। 25,000 সৈন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে ওরা যুদ্ধ যুদ্ধ ভাব। 25,000 সৈন্য শুধু ভারতের আছে, বাংলাদেশে কেউ নাই। ব্যাপারটা এরকম আর কি। এখন মানে ভারতের পত্রিকাগুলো যে রকম মানে ফালতু, ভারতের জনগণ গুলো এরকম ফালতু, মানে ওরাও নিউজ করে এরকম গুজব, আবার হলো জনগণ আমি মনে করি যে সাংবাদিকরা, বিশেষ করে যারা আসলে না, এটা জনগণের পক্ষ থেকেও জনগণ কিন্তু এখন পশ্চিম বাংলার কথা যদি বলি, পশ্চিম বাংলার জনগণ কিন্তু এখনো প্রতিবাদ করছে, ভয়ঙ্কর ভাবে প্রতিবাদ করছে। আমি আপনাকে বলি, আমরা তো ফেসবুক ব্যবহার করি, এখানে মানে ভারতের বিষয়ে কিছু একটা বললে, সমালোচনা করলে যে আমরা সংক্ষুব্ধ হয়েছি, এটা বললে এত পরিমাণ সাইবার হ্যারাসমেন্ট করে ইন্ডিয়ানরা, এবং এত পরিমাণে ফোনে হুমকি দিচ্ছে, এবং আপনাদের অনেক সাংবাদিকরা যারা সত্য প্রচার করছেন তাদেরকেও হুমকি দিচ্ছে, এত পরিমাণ অ্যাগ্রেসিভনেস। এবং সাংবাদিকরা যেটা করছে ওটা তাদের নাগরিকদের ডিমান্ড থেকে করছে। দেখেন, ওরা নাগরিকরা ফেসবুকে পোস্ট করছে যে বাংলাদেশে শাখা সিঁদুর পরে কোনো নারী বের হতে পারছে না। এটা কি ভয়ঙ্কর তথ্য তুলে ধরছে। আসলেই আমাদের হিন্দু নারীরা কি এরকম? এখন আবার কিছু বাড়াই বলতেছে যে বাঁচার জন্য মানে পুরুষাঙ্গের সামনের অংশ নিজে নিজে ব্লেড দিয়ে কাটে ফেলতেছে। মানে কি ভয়ঙ্কর রুচি ও পছন্দ তাদের। না না না, এটা তারা লিখছে যে আমাদের এখানে নাকি মুসলিম হয়ে যাচ্ছে বাঁচার জন্য বাংলাদেশে, এমন মুসলিম হয়ে যাচ্ছে। আমি ইন্ডিয়ানদেরকে বলি, এই বাংলাদেশের যে মানুষগুলোকে আপনারা মুসলিম হিসেবে দেখছেন, এই মুসলিমরা আগে তাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল। তারা কেন মুসলিম হলো? এক নাম্বার কারণ ছিল হলো হিন্দু
ধনীদের দ্বারা মানে নিপীড়নের শিকার হয়েছে, হিন্দু জমিদারদের নিপীড়নের শিকার হয়ে তারা ওই ধর্ম ত্যাগ করেছে। যে এই ধর্মের এত শ্রেণীবিন্যাস, যে উচ্চ বর্গ নিম্ন বর্গ, আর উচ্চ বর্গরা নিম্ন বর্গকে নিপীড়ন করবে, এখান থেকে এই অঞ্চলে মানুষরা ধর্ম ত্যাগ করতে বেশি আগ্রহী ছিল। পাশাপাশি ইসলাম যে শান্তির ধর্ম, এবং এখানে যে সুফিরা এসেছিলেন, তারা যে মায়া দিয়ে, আদর দিয়ে এবং নিরাপত্তা দিয়ে, গরিব হিন্দুদের নিরাপত্তা দিয়েছিল, তাদেরকে আগলে রেখেছিল, সেখান থেকে তারা, এবং এইখানে হিন্দুদের মুসলিম হওয়ার ইতিহাস নিপীড়নের ফলে হিন্দু থেকে মুসলিম হয়নি। এখান থেকে হিন্দু থেকে মুসলিম হওয়ার ইতিহাস ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং হিন্দুদের নিপীড়নের দ্বারা অতিষ্ঠ হয়ে পড়েছে। সুতরাং এইখানে সেই বাংলাদেশে একজন হিন্দুকে তার পুরুষাঙ্গের চামড়া কাইতে বাইরে বের হতে হবে, আর হলো শাঁখা সিঁদুর পরে আমাদের নারীরা বের হতে পারবে না, এই ধরনের একটা আচরণ। আমি আপনাদেরকে বলি, অনেকে বলে যে আমাদের লড়াই মানে ভারত নামে রাষ্ট্রের সঙ্গে নয়, আমাদের লড়াই বিজেপির সঙ্গে, মানে ওদের যে মোদির সরকার, এইভাবে বলে। আমি একটা কথা বলি, বাংলাদেশ বিষয়ে এই বিজেপি বলেন আর কংগ্রেস বলেন, ওই মোদি বলেন আর রাহুল গান্ধী বলেন, সবারই একই নীতি, সবারই একই নীতি। এবং শেখ হাসিনাকে যখন এদের স্বৈরাচারকে সরানো হলো, তখন ওই কংগ্রেস বিজেপি সবাই মিলেই শেখ হাসিনার পক্ষে গোপন মিটিং করছে, এবং সেই গোপন মিটিং থেকে কতদিন পরে নির্বাচন দরকার, কতদিনে তারা শেখ হাসিনাকে আবার মানে রিস্টোর করবে, এই সব কিছু তারা আলোচনা করতেছে বাংলাদেশের বিষয়ে তারা। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয় কোনো রাজনৈতিক দলের প্রতি হওয়া উচিত না ইন্ডিয়ার। এটা ইন্ডিয়াকে, সামগ্রিক ইন্ডিয়ার নীতিকে এখানে গ্রহণ করতে হবে। সেই নীতিটা, সেটা আমাদের যে আমাদের সেনা অফিসার স্যার বললেন, অনেক সাহসী মানুষ, আল্লাহ তাআলা ওনাকে অনেক সাহস দিছে, এবং বাংলাদেশের জন্য যারা লড়াই করছে সেই লড়াইগুলোর 1 নম্বরে লেখা থাকবে। আমি জাস্ট, আমরা ওনার গল্পগুলো শুনি, কথাগুলো শুনি, শিখি সবসময়। এবং এই ভারতের এই যে চাণক্য নীতির কথা বললো, এটা মোদীর নীতি না, এটা হলো কংগ্রেসের নীতি না, এটা আরো আগে থেকে তারা আমাদের উপর নিপীড়ন করবে, এবং আমরা ভালো থাকলে ওদের অশান্তি শুরু হয়ে যায়, অশান্তি শুরু আমি মানে ভারতকে বলতেছি, তোমরা এসে দেখো, এখানে হিন্দু মুসলিম এক হয়ে গেছে, বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে গেছে, তোমরা এসে দেখো এখন এখানে পাহাড়ি বাঙালি এক হয়ে গেছে, আবার ভারতকেও সবাই দেখানোর এক হয়ে গেছে। মানে কেন ঠিক আছে, ভারতকে দেখাইতে হবে, ভারতকে সান্ত্বনা দিতে হবে, মানে আর বুঝাইতে হবে যে ঠিক আছে ওয়াই, এটাও তো আরেকটা মানে দেখা গেছে। ওরা তো মানে হলো সাবে দক্ষিণ এশিয়ার আব্বা, ওরা এরকম আচরণ করে। এই জন্য ওদের ওই আব্বাদেরকে বলতেছি, তোমরা যারা আব্বা ভাবো তারা এসে দেখে যাও, ঠিক আছে। কিন্তু এই আব্বাকে কেউ 2 পয়সা দাম দিচ্ছে না, আব্বাকে শ্রীলঙ্কাও দাম দিচ্ছে না, মালদ্বীপও দাম দিচ্ছে না, তারপরে হলো নেপাল ভুটান দাম দিচ্ছে না, চায়না আর পাকিস্তান। এবং আজকে একটা কথা বলি, দেখেন বাংলাদেশের মানে হলো এই ভূ রাজনৈতিক নীতিতে এখন এই মুহূর্ত থেকে পাকিস্তানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং চায়নাকে গুরুত্ব দিতে হবে। আমেরিকার ফাঁদে যদি আমরা পা দেই, তাহলে ওই ইন্ডিয়ার ফাঁদে আমরা পা দেব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের সংকটে, সামরিক সংকটে, রাজনৈতিক সংকটে, যে কোনো সংকটে পাকিস্তান চায়না উত্তম বন্ধু হওয়ার কারণ হলো যে যখন বাংলাদেশকে চোখ রাগাবে ইন্ডিয়া, তখন ইন্ডিয়াকে চোখ রাগাবে আপনার হলো কাশ্মীরে আমাদের পাকিস্তান ভাইয়েরা, লাদাখে চোখ রাগাবে আমাদের চায়নার ভাইয়েরা। যাই হোক, এই দিক থেকে ওরা পঞ্চগড় নিতে আসবে, ওই দিক থেকে পঞ্চগড় নিতে নাম নেওয়ার সাথে সাথে দেখবে যে তাদের কাশ্মীর হাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে আমার চট্টগ্রাম নেবে, ওইদিকে ইন্ডিয়া দেখবে যে ওর ওর ওই লাদাখ ওই পাশে ওই উত্তর পূর্ব অঞ্চল পুরো হাওয়া গায়েব হয়ে গেছে। পাকিস্তান বলতেছে ঠিক আছে, আমরা 25 কিলোমিটার নিছি, বাংলাদেশ তোমরা 5 কিলোমিটার নাও, ঠিক আছে, সমস্যা নাই, আমরা ভাই ভাই, এইরকম সিচুয়েশন হয়ে যাবে। সুতরাং এগুলো যদি ইন্ডিয়ানরা না বুঝে, ঠিক আছে, না বুঝে খালি লাফায়, মানে আমি ওদেরকে বলি, আমি দেখেন হিন্দু ভাইরা রাগ করবেন না, বাংলাদেশের হিন্দু আর ইন্ডিয়ান হিন্দু কিন্তু এক জিনিস না।
বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত পরিচ্ছন্ন থাকে এবং তারা তাদের বাসন কোসন দিনে 4-5 বার করে মাজে, যে না একটু ময়লা লাগলো, উঠানে একটু পাড়া পড়লে এই ময়লা লাগছে সেখানে আবার মুছে দিচ্ছে। এই যে বাংলাদেশের হিন্দুরা যে পরিচ্ছন্ন এবং আমরা মুসলিমরাও দিনে 5 বার পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এটা কিন্তু ইন্ডিয়ানরাও এরকম না। ইন্ডিয়ানরা মাঠে ঘাটে সুচু করছে, মাঠে ঘাটে হাউ করতেছে, তাদের মানে স্লোগান দিতে হচ্ছে গু আর খাবো না, মাঠে ঘাটে হাঁটবো না। মানে কি তাদের আধ্যাত্মিক স্লোগান দেখেন, তাদের কি মোরাল মানে কন্ডিশন, তাদের মিছিল করতে হয় গু আর খাবো না, মাঠে ঘাটে হাঁটবো না। এই যাদের সামাজিক, এই যাদের অর্থনৈতিক এবং এই যাদের পারিপার্শ্বিক অবস্থা, তারা আমাদেরকে বিট দিতে বলে। আমি বলি যে অন্তত কালচার শেখার জন্য ইন্ডিয়ানদের মাঝে মাঝে বাংলাদেশে আসা উচিত, ভদ্রতা শেখার জন্য এবং উদারতা শেখার জন্য। আমরা আমরা আমাদের আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলে আমরা এক মগ কফি দেই, ওই কফি সে 20 মিনিট খাইতে পারে। আর ইন্ডিয়ায় যে কফির মগ দেয় ওটা দিয়ে 1.5 মিনিটে 2 মিনিট যাইতে কফি শেষ হয়ে যায়, মানে 1.5 মিনিট না 1 মিনিটে খাই ফেলতে হবে। আর আমাদের মানে আমি বলছি এটা একটা বিষয় আছে, এটা অন্তরের একটা বিষয়। বাংলাদেশিরা আমরা যেই রোড চিন্তা ভাবনা করি, আমাদের মধ্যে আত্মীয় স্বজনকে যে আমরা আগলায় রাখি, আমরা আত্মীয় স্বজনকে যেভাবে সমাদর করি, এটা ইন্ডিয়ানদের মধ্যে নাই। ইন্ডিয়ানরা সাংস্কৃতিক ভাবে, রাজনৈতিক ভাবে কোন দিক থেকে গর্ব করবে? একটা জিনিস আমাদেরকে মানে হলো তারা কর্তৃত্ব করছে, সেটা শেখ হাসিনার মতো একটা মানে মানে ফালতু একটা মানুষকে তারা হলো এখানে চাকর বানায় জাস্ট রাখছে, এবং শেখ হাসিনাও ওইটা নীতি হিসেবে নিছে যে যে আমার বাংলাদেশের সম্মান থাকুক না থাকুক, কে আমাকে স্বৈরাচার বলতেছে তাতে কি আসে, আমি ক্ষমতায় থাকবো আর ইন্ডিয়ার চাকর হয়ে থাকবো, দাসত্ব হয়ে থাকবো। আর ইন্ডিয়ার মাথাটা গরম হয়ে গেছে, তাদের এত মানে অনুগত একটা চাকর তাদের নিয়ন্ত্রণে বাইরে গেছে, তারা এটা মেনে নিতে পারতেছে না, এই জন্য অস্থির হয়ে গেছে, ছটফট হয়ে গেছে, তাদের মৃগী রোগ হয়ে গেছে। এই যে ময়ূক দেখতেছেন না, ময়ূক ও কিন্তু টোটালি একটা মৃগী রোগী। ময়ূক মৃগী রোগী হয়ে যায়, সে এরকম আচরণ করতেছে এবং আজকে বলতেছে বাংলাদেশ, আজকে দেখেন, হ্যাঁ হ্যাঁ ময়ূক আজকে কি বলছে জানেন, ভাই বাংলাদেশ আর বাংলাদেশ রইলো না, মানে এইভাবে বলতেছে, ওর কি হতাশ, মানে বাংলাদেশ আর বাংলাদেশ নাই, ও কষ্টে বুকটা ওর ফেটে যাচ্ছে। আমি দেখি হাসতেছি, আস্তে আস্তে পাগল হয়ে যাবো, এরকম একটা অবস্থা। বাংলাদেশ আর বাংলাদেশ রইলো না, বাংলাদেশ যে ভালো আছে এটা ময়ূকের এই আফসোস দেখে আমার মনে হচ্ছে যে না আমরা এখন সঠিক পথে ওর আছি। এই একটা জন্য ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে ওর একটা বড় সাফল্য এসছে, এটা কিন্তু আপনি যত কথাই বলেন আসলে ওর পার্সোনাল ব্র্যান্ডিং হয়েছে আর কি, পার্সোনাল ব্র্যান্ডিং চমৎকার ভাবে হয়েছে। ওকে কেউ চিনতো না। চমৎকার ভাবে হয়েছে। রিপাবলিক বাংলা নামক যে একটা চ্যানেল আছে, এটাও বাংলাদেশে কেউ যেমন, আর খোদ কলকাতার মানুষই জানতো না যে রিপাবলিক বাংলা নামক এবং একটা আমি চ্যানেল। আজকে একটা জিনিস দেখাই, দেখেন ওই যে ময়ূককে বলবো, হ্যাঁ ময়ূককে বলতেছি, দেখেন এই যে দেখেন বিজ্ঞাপন চলে আসছে ইউটিউবের, এটা হলো আপনার এই যে দেখেন, এটা ইন্ডিয়ান একটা ট্রাক চালক, এখানে ইন্ডিয়ান ট্রাক চালক, সে বাংলাদেশে মালামাল নিয়ে আসছিল আবার যাচ্ছে, সে বলতেছে যে বাংলাদেশের পরিস্থিতি ভালো। ইন্ডিয়ান আমাদের বলতে হবে বাংলাদেশের পরিস্থিতি ভালো, দেখেন। এবং আপনার হলো মানে প্রাথমিকভাবে কিছু হিন্দু ইন্ডিয়ার ফাঁদে পা দিয়েছিল, অস্বীকার করা যাবে না, অবশ্যই তারা এটা করেছিল। ইসকন এটাতে পা দিয়েছে, সনাতনী জাগরণ মঞ্চ পা দিয়েছে, এবং সেই জায়গা থেকে আবার জগন্নাথ হল সহ বিভিন্ন হিন্দুরা তাদের যাদের বোধোদয় হচ্ছে যে আরে আমি তো উত্তেজনায় হিন্দু মুসলিম বিবাদে জড়াইছি, কিন্তু আমার তো দেশটা না থাকলে আমার কি থাকবে। যারা এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেছে তাদেরকে কতটুকু ইন্ডিয়ানরা সম্মান করতেছে, এটা হিন্দুদের বিবেচনা করা উচিত। এই বাংলাদেশে আমরা একসাথে হিন্দুদের সাথে যেভাবে খাই, পড়াশোনা করি, একসাথে পূজা অর্চনা, ঈদ উৎসব পালা পর্বণ সমস্ত কিছুতে এই যে মানে বাধাহীন উদযাপন, এগুলো এগুলো ইন্ডিয়ানরা সহ্য করতে পারতেছেন না। মানে ওদের মধ্যে যে উগ্রতা, ওরা আসলে চায়, ওরা যেভাবে জয় শ্রীরাম বলে মানুষকে হত্যা করছে, মানে তাদের স্লোগান না দিলে হত্যা করতেছে, গরু মাংস খাইলে হত্যা করতেছে, ওরা চায় ওরা আমাদের এখানেও এই সেম কালচারটা হোক।
এবং এটা বিজিবির মানে রাজনীতি ইস্টাবলিশমেন্ট হবে যদি বাংলাদেশে এই উগ্রতাটা ইস্টাবলিশমেন্ট পায়, ওদের রাজনীতিটা আরো মানে গ্রাউন্ড শক্ত হয়। কিন্তু আমরা এই জায়গা থেকে এমন একটা সহনশীলতা দেখাইছি, যে সহনশীলতা দেখানোর ফলে বিজিবির রাজনীতি বলে আর রাজনীতি নাই। আমি বলতেছি সামনে বিজিবি নো মোর নো মোর নো মোর, তারা আর এখানে টিকতে পারবে না। ইন্ডিয়ার নাগরিকরা ভারতে পড়বে। দুইটা বিষয় বলছি ছোট ছোট করে, এরপর আমি যাচ্ছি মেজর জেনারেল ফজলুর রহমানের কাছে। আপনারা জানেন যে 2022 সালে 6ই জুন একটা খবর, যেটা আপনারা সবাই জানেন, তো নূপুর শর্মা বিজেপির স্পোক্সপারসন নূপুর শর্মা তখন ওই যে ইন্ডিয়াতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচনের সামনে রেখে তারা বেশ তর্ক বিতর্ক করেছে, বিশেষ করে ধর্মভিত্তিক তর্কটা খুব বেশি চলেছে ওই সময়কালীন সময়। তখন কিন্তু নূপুর শর্মা ভারতে থাকা মুসলিমদের নিয়ে একটা খুব বাজে মন্তব্য করেছিল, হ্যাঁ, বিজেপির একজন স্পোক্স পার্সন হিসেবে। তখন কাতার, ছোট্ট একটা দেশ মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু এটাকে আমলে নিয়ে সে দেশে থাকা ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে ডেকে নিয়েছিল, ডেকে নিয়ে কনসার্ন দেখিয়েছে যে এই মন্তব্য করেছে কিনা এবং এই মন্তব্যের জবাব চাই। ভারত সরাসরি নূপুর শর্মাকে বলেছে, she is nobody for us, she is just a fringe element in our politics. একটা ফ্রিঞ্জ এলিমেন্ট ছাড়ার পিছনে সে আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ মানুষ নয়, আমরা তাকে রিকগনাইজ করি না, এই ধরনের কথা বলতে বাধ্য হয়েছে ভারত, যে নূপুর শর্মাকে ডিজাউন করেছে। আমি আপনাকে বলি, মধ্যপ্রাচ্য মাত্র একটা দেশের সামান্য হুমকিতে ভারতের কি অবস্থা হয়েছে সেদিন, আপনাদের যাদের মনে আছে, মনে থাক মানে এটা আমার স্পষ্ট মনে আছে, তারা আমি আপনাকে একটু যোগ করি, অর্থনীতিটি হারাবার একটা ভীত অবস্থায় ছিল। তো একটা ছোট্ট মুসলিম দেশের এমন হুমকিতে যারা নিজেদের মানে এরকম কাঁপাকাঁপি শুরু হয়, তারা ভুলেই গেছে যে তাদের অর্থনীতি নির্ভর করে মুসলিম কান্ট্রিদের উপরে, এটা তারা মোটেও পুরোপুরি ভুলেই গেছে। এক আর দুই হলো, আবার অনেকে মনে করে যে অখণ্ড ভারত করতে চায়। আমি জানি না অখণ্ড ভারত করলে ভারতের হিন্দুদের কি লাভ হবে, আমি দেখি মুসলিমদেরই তো লাভ হবে। যদিও এইসব আলোচনা আসলে খুবই করছে। যদি হ্যাঁ আমি বলি আপনাকে তারেক রহমান, আপনি বলবেন, আমার কাছে মনে হয়েছে যে আপনার কথাগুলির সাথে একটু জুড়ে দেয় এই কথাগুলি, যে ভারত যদি অখণ্ড ভারত করে, বাংলাদেশের 20 কোটি মানুষ আছে, পাকিস্তানের 30 কোটি মানুষ আছে, মানে মুসলিম 50 কোটি, ভারত থাকে আরো 30 কোটি, 80 কোটি মানুষ। তো মানে এই মাত্র এই কয়েকটা দেশ মিলিয়ে তো 80 কোটি হয়ে যাচ্ছে আপনার মুসলিম। তা মুসলিম তো মেজরিটি হয়ে যাচ্ছে। ভারত কি এই মেজরিটি মুসলিমকে একসাথে করবার জন্য অখণ্ড ভারত করবে? এগুলি আমাদের হিসাব করতে হবে। হ্যাঁ, আমি একটু আমি অল্প 1-2 মিনিটে শেষ করব। প্রথমত, অখণ্ড ভারতে যখন মুসলিম এবং হিন্দু শক্তির পরিচয় আছে, তখন মাত্র 17 জন সৈন্য নিয়ে আমাদের একজন মুসলিম প্রতিনিধি সে ভারতের বিরাট হিন্দু সাম্রাজ্যকে তছনছ করে দিয়েছিল। শক্তির দিক থেকে এই অখণ্ড যদি হয়, এমন বাস খাবে, তখন বুঝতে পারবে গজওয়াতুল হিন্দ কি জিনিস। ঠিক আছে। এবং আমি আপনাদেরকে বলি, আমাদের এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেইখানেও মুসলিমদের শক্তি, মুসলিমদের সাহসিকতা অন্যরকম ছিল। এবং এই যে ওরা যে বলে ভারত পাকিস্তান লড়াই ছিল 1971, সেই সময়েও এই বাংলাদেশ থেকে আপনার হলো অনেক পরিমাণ মানে হিন্দু তারা লড়াই না করে ভারতে আশ্রয় নিয়েছিল এবং মুসলিমদেরকে এখানে ফেলে রেখে গিয়েছিল। মুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছে, এইরকম একটা বিষয় ছিল। আমি কেন এই ধর্ম বিষয়টা আনলাম, অখণ্ড ভারত বলতে তো হিন্দুত্ববাদের ভারতই ওরা প্রতিষ্ঠা করতে চায়, যে সবাই সব মিলে বড় ভারত বানাবে, সেইখানে হিন্দুরা হলো শাসন করবে। আমি বলি এইটা ওদের ওইখানে ইসলামের যে ইতিহাস এবং শৌর্য বীর্য, এগুলো কি ওরা দেখে না? ওই বড় বড় তাজমহল, বড় বড় স্থাপত্য, এগুলো দেখে না? এগুলো কাদের তৈরি করা? এই ভারতের ইতিহাস ঐতিহ্যের যা যা সৌন্দর্য, এই সমস্ত কিছু মুসলিম শাসকদের তৈরি করা, এগুলো তারা ভুলে যায়। এগুলো পাগলামে ছাড়া কিছু না। এবং আমি বলি, ভারত গত কিছুদিন আগে যেই ধরনের খারাপ ম্যানারলেস আচরণ দেখাচ্ছে, তার মধ্যে অস্ট্রেলিয়াতে তাদের একটা বিবাদ হলো, কানাডায় বিবাদ হলো, আমেরিকায় বিবাদ হলো,
বিভিন্ন জায়গায়, মানে এটা পাকনামি করতেছে। যেই দেশের লোকেরা অন্য জায়গায় গিয়ে মানে কর্ম করে, তারা ওইখানে গিয়ে আবার পাকনামি করে। তো এখন তো এই যে কানাডা ইন্ডিয়ানদেরকে তো স্টুডেন্ট ভিসা দিচ্ছে না, বা সেখানে নিষেধাজ্ঞা দিচ্ছে, এখন তুই খা, তুই কি খাবি, ঠিক আছে। এবং আমি বলতেছি যে এই এই যে আপনার হলো এই মুসলিম বিদ্বেষী আচরণ করে, এই মুসলিম বিদ্বেষী আচরণের জন্য ভারতের হিন্দুদেরকে পস্তাতে হবে, অনেক বেশি পস্তাতে হবে। আজ হোক কাল হোক, সারা বিশ্বের মুসলিমদের যে কমিউনিটি ভারতকে এই শয়তানিগুলোর, এই উগ্র আচরণগুলোর জন্য ডিফাইন করবে, এবং তারা এই বিষয়ে ডিসিশন নেবে। যেই দেশের পেটে ভাত পড়ে না, অন্যের কাছে জিনিস এই বিক্রি না বিষয়টাতে আমি করলে, থাকতে চাই, এখানে থাকতে হ্যাঁ, চাই, এখানে থাকতে চাই যেই দেশের পেটে ভাত পড়ে না, অন্যের কাছে জিনিস না বিক্রি করলে, ওই দেশের মানুষ এত হম্প দেখায়। ওদের বাড়ি ঘর গুলোর অবস্থা তো দেখেন, সব বেড়ার ঘর, ছনের ঘর, এগুলো ঘর নাই, উপর থেকে বৃষ্টি পড়ে, কোনো কিছু নাই। ইন্ডিয়া তো সংস্কৃতি থেকে, কালচার থেকে 1000 বছর পিছায় আছে। আর মানে ওদেরকে বলতেছি, ওরা বাংলাদেশে মাঝে মাঝে ঘুরে দেখুক এখানের মানুষগুলোর জীবনাচার, আচার ব্যবহার, সংস্কৃতি কতটুকু উন্নত। এগুলো তো ওদের বোঝা উচিত। এগুলো পাগলামি করে। ওদের মাথা পিছু আয় কত, আমাদের পাশে ত্রিপুরা, আর আমাদের কত। ওদের আসামে মাথা পিছু আয় কত, আমাদের মাথা পিছু আয় কত। পশ্চিমবঙ্গে ওদের মাথা পিছু আয় কত, আমাদের কত। এগুলো আকাশ পাতাল পার্থক্য। আমাদের সাথে আমাদের টাকা যেনতে পারি সেনতে কিনবো। ওরা 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 তো ঠেলা বুঝবে এক সময়। আমি তো বললাম তো, জি, ঠেলা আমরা তো বুঝবে, গরিব নাকি আমরা? একসময় ঠেলা বুঝবে। মানে হলো আমরা যদি ক্রেতা হিসেবে অন্য কোথাও চলে যাই, তাহলে হয়তো তাদের উপর আরো চাপ পড়তে পারে। জনাব এম ফজলুর রহমান, আপনি কি তাই মনে করেন কিনা? আসলে আমাদের ভারত নির্ভরশীলতা অনেকে মনে করে যে আমাদের খাদ্যদ্রব্য থেকে শুরু করে অনেক কিছুর কারণে কিন্তু আমরা তাদের উপর নির্ভরশীল। কিন্তু ভারত যেই দেশের বর্ডার না পৃথিবীতে, সেই দেশ কি ভারতবিহীন চলতে পারে? আমি বলছি না, কারণ বিষয়গুলো আসছে খুবই দুঃখজনক। আমিও কাল পর্যন্ত, এখন পর্যন্ত আমি বিশ্বাস করতাম বা করি যে ভারতের সাথে সম্পর্ক কখনোই আমরা নষ্ট করতে চাই না। কারণ হলো প্রতিবেশীকে তো পরিবর্তন করা যায় না, কিন্তু ভারতের যে আচরণ, এটা আমাদেরকে বাধ্য করছে, ভারতই বাধ্য করছে। আমরা যতই চেষ্টা করি, আমাদের বর্তমান সরকার কিন্তু চেষ্টা করেই যাচ্ছে না ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। কয়েকজন উপদেষ্টা বারবার এরকম উচ্চারণ করেছে, কিন্তু ভারতের এমন আচরণ দিনকে দিন বাড়ছে। এতে করে এই নির্ভরশীলতাটা কি আমরা কমানোর কোনো সুযোগ রয়েছে? এতে সামনে আসলে বিকল্প কি? জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। দেখেন, এই পাকিস্তান থেকে 25,000 টন চিনি বাংলাদেশ কিনেছে, এই জাহাজ আসতেছে। যে চিনিটা আমরা ভারত থেকে কিনতাম, সেটা আমরা পাকিস্তান থেকে কিনছি। এখন ওখানকার মানুষ বলে যে আমরা ওখানকার পেঁয়াজ খাই, আলু খাই। পেঁয়াজ তো আমরা বাংলাদেশে উৎপাদন করি 35 লক্ষ টন, আর আমাদের চাহিদা হলো 25 লক্ষ টন। আলু যে আপনার প্রায় 30 লক্ষ টন আমরা উৎপাদন করি, ওই রকমই আমাদের চাহিদা। এই যতটুকু আলু পচে টচে যায়, সেটা একটু শর্ট পড়ে। তো ওইটা তো ওটার জন্য ভারতের উপর নির্ভরশীল হওয়ার আমাদের কোনো কারণ নেই। ভারত সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে 1 নম্বর হলো চাল রপ্তানিকারী দেশ। তা আমরা তো প্রায় খাদ্য স্বয়ংসম্পন্ন হয়ে গেছি। তা আমরা কোন দিক থেকে ভারতের উপর নির্ভরশীল? আমি এই জিনিসটা বুঝতে পারি না। আমরা ভারতের উপর নির্ভরশীল কোন দিক দিয়ে? কথা হলো, পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ, আলুতে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমি রূপালী ব্যাংকের ডাইরেক্টর ছিলাম 2.5 বছর। তা আমি একটা সার্ভে করেছিলাম যে আপনার জয়পুরহাটে যে আলু হয়, সেই আলু দিয়ে বাংলাদেশ চলতে পারে, প্রোভাইডেড এই আলুগুলোকে যদি আপনার এই কোল্ড স্টোরেজে প্রিজার্ভ করা যায়। তো এইটার আমি একটা পরিকল্পনা নিয়েছিলাম যে আমরা ওখানে কোল্ড স্টোরেজ করব। তো কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আছে, তাদের আবার একটা ঝামেলা হলো 1 কিলোমিটারের মধ্যে করা যাবে না। অথচ মুন্সিগঞ্জে কিন্তু 1 কিলোমিটারের মধ্যে 2-3টে করে আপনার ইয়ে আছে, কোল্ড স্টোরেজ আছে। তো আমি এই পয়েন্টটা যখন তুললাম, তো ওই গোলে হরিবোল দেওয়ার অবস্থা যেরকম হয় আর কি, মানে আমার কথা আর কেউ শুনলো না। তো দেখেন, আমরা যদি কোল্ড স্টোরেজ গুলোকে অ্যাক্টিভেট করি, এবং বিশেষ করে আমরা যদি জয়পুরহাটে কোল্ড স্টোরেজ করি, তাহলে আলু আমরা রপ্তানি করতে পারবো না। আলু আমাদের আনতে হবে না, পেঁয়াজ আমাদের বাইরে থেকে আনতে হবে না। তাহলে ভারতের উপর নির্ভরশীল আমরা কোন দিক দিয়ে? ভারতের গরু আমাদের এখানে আসতো, বড় বড় গরুগুলো, বোল্ডার গরুগুলো,
ওটা যখন বন্ধ করে দিলে এখন তো গরুতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। আমি কেন বলতেছি এটা আমি জানি, বিকজ ডিজি বিডিআর হিসেবে, বিডিআর এর মহাপরিচালক হিসেবে এই বাজারগুলোর স্যাংশন আমি দিতাম, গরুর হাটের স্যাংশন আমি দিতাম। তা আমি ওই যে আগে ছিল যে 5 কিলোমিটারের মধ্যে বর্ডারের কোনো গরুর হাট করা যাবে না, আমি বললাম যে না, 5 কিলোমিটার কেন, 3 কিলোমিটারের মধ্যেও করা যাবে, অসুবিধা নেই। এখন তারপরে গরু দিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, এখন আর ওই আপনার ভারতের গরুর উপরে আমরা নির্ভরশীল না। এখন আমাদের কুরবানির সময় কিন্তু 35 লক্ষ গরু জবাই হয়, 35 লক্ষ গরু, এবং সব মিলে আপনার এই কুরবানির যে ইকোনমিটা প্রায় $35 বিলিয়ন, $35 বিলিয়ন। বুঝছেন আপনি? এখন আমাদের এই চামড়াটা যায় কিন্তু ইন্ডিয়াতে, চামড়াগুলো যায় কিন্তু ইন্ডিয়াতে। এত কিছু তারা গরু নিয়ে গরু জবাই করা যাবে না, এই করা যাবে না। আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই না, আমি জোরহাত করে আমি মাপ চাই, আমি হিন্দুদের ধর্ম নিয়ে কোনো আলোচনা করতে চাই না, কিন্তু এই কাঁচা চামড়া এখান থেকে স্মাগলিং করে বিভিন্ন ভাবে তারা বাংলাদেশ থেকে কিন্তু ওখানে নিয়ে যায়। এটা বুঝছেন আপনি? তো প্রশ্ন হলো যে ভারতের উপরে আমরা নির্ভরশীল না, আমরা ভারতের উপর নির্ভরশীল না, আমি জাতিকে এটা জানাতে চাই। পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ, আলুতে স্বয়ংসম্পূর্ণ, তা আমরা ভারত থেকে কি আনবো? এখন শ্যাম্পু তো আমার বোনেরা যারা ব্যবহার করেন, মা বোনেরা, এই শ্যাম্পু বিভিন্ন দেশের আছে, সেটা ভারতের শ্যাম্পু না ব্যবহার করলেই হয়, সাবান ভারতের ব্যবহার না করলেই হয়। আমি একটা জিনিস যেটা আজকে শুনলাম, আমার মেয়ে বলল যে একটা ইঞ্জেকশন যেটা বাংলাদেশে 3,000 টাকা দাম, সেটা বাংলাদেশ সরকার কেনে 9,000 টাকা দিয়ে ইন্ডিয়া থেকে। এই জিনিসগুলোর জন্য মাথা খারাপ হয়ে গেছে ইন্ডিয়ার, যে আপনার ইঞ্জেকশনটা বাংলাদেশে এর থেকে পাওয়া যায় আপনার 3,000 টাকায়, সেটা আমরা কিনতেছি 9,000 টাকায়। এই ধরনের ব্যবসাগুলো ইন্ডিয়ার থাকবে না। এখন ইন্ডিয়ার যেসব জিনিস আমাদের এখানে বিক্রি হয়, সেই জিনিসগুলো তো না কিনলেও হয়। আমাদের খাদ্যে তো আমাদের চাল ইন্ডিয়া থেকে না আনলেই হয়, চিনি, ওই কি বলে, পেঁয়াজ রসুন, এগুলো না আনলেই হয়, আমরা অন্য জায়গা থেকে আনতে পারি। পৃথিবীর বহু দেশ আছে, ইন্ডিয়া যা দেয় তার সাথে অনেক কম দামে পাওয়া যেতে পারে। তো কাজে ভারতের উপরে আমরা নির্ভরশীল না। তবে হ্যাঁ, আমরা প্রতিবেশী হিসাবে আমরা জিনিসটাকে তাড়াতাড়ি পেতে পারি, কম সময়ে আমরা পেতে পারি, কম খরচে পেতে পারি। তার জন্য তো আমরা নিতে চাই রে ভাই ইন্ডিয়া থেকে। তারাই আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, তারাই আমাদেরকে বলতেছে পেঁয়াজ দিব না, ওই আলু দিব না, তোরা কি করে খাস। এই তো আমরা তো বলি না, তো ওরাই তো বলে। আমরা তো ইন্ডিয়ান কার্ড এখনো প্লে করি নাই, বাংলাদেশের মানুষ করেছি, বলেন আপনি? ইন্ডিয়াতে মুসলমানদের তিনটা তাদের পেশা: মুড়ি, বিড়ি, জরি। মুড়ি ভাজে, চাল থেকে মুড়ি ভেজে বিক্রি করে, বিড়ি, তেন্ডুপাতার বিড়ি ওটা বাজারে বিক্রি করে সংসার চালায়, আর কাপড়ে জরির কাজ করে। এই তো হলো ইন্ডিয়ার মুসলমানদের আপনার কাজ। আর ওদের চাকরি হলো 1.5%, মুসলমান হলো 30%, আর বাংলাদেশে হিন্দু হলো 7%, চাকরি হলো 40%। হাসিনা সরকার হিন্দুদেরকে চাকরি দিয়েছে 40%, আর ভারত থেকে 24 লক্ষ লোক নিয়ে এসে বাংলাদেশে নিয়ে চাকরি দিয়েছে। এইগুলো কি করে ছাড়বে এরা? এগুলো কি করে ছাড়বে? এই জন্য তো মাথা খারাপ হয়ে গেছে। মানে এইটাকে, এই দেশটাকে দিয়ে যে কি করেছে আর কি করে নাই, একটা কথা বলি, হাসিনা ইন্ডিয়ার থেকে বের হতে পারবে না। আর ইন্ডিয়া কোনোদিন হাসিনাকে অন্য কোনো দেশে যেতেও দিবে না। কারণটা হলো, হাসিনার যদি বাংলাদেশে পাঠায়, তো সব ফাঁস হয়ে যাবে, যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বিডিআর বিদ্রোহ সংগঠিত করার জন্য, বাংলাদেশকে দুর্বল করার জন্য যে পরিকল্পনাগুলো তাদের ছিল, আরো কি পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা সব ফাঁস হয়ে যাবে, আমরা সব জেনে ফেলবো। অন্য কোনো দেশে যেতেও দেবে না, বাংলাদেশেও তাকে আসতে দেবে না। আমি এটা লিখে নেন। এবং আমি একটা আশঙ্কা করি, আজকে আমি এর আগেও বলেছি, যেদিন
আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ হবে, তার তার 7 দিনের মধ্যে হয়তো আমরা শুনবো যে শেখ হাসিনা হার্ট অ্যাটাকে মারা গেছে। আপনাকে আমি একটা ঘটনা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় গাজী গোলাম মোস্তফা ছিল রেড ক্রসের চেয়ারম্যান। কোটি কোটি টাকা ওই সময় চুরি করে ভারতে নিয়ে গেছিল এবং সে সস্ত্রীক দিল্লি যাওয়ার পথে তার গাড়ির উপরে ট্রাক চাপা দিয়ে ভারত তাকে মেরে ফেলেছিল। এই গাজী গোলাম মোস্তফার সম্পদের আর কোনো হিসাব পাওয়া যায় না। আমরা শুনেছি শেখ হাসিনা গণভবন থেকে যাওয়ার সময় প্রায় 52টা না কয়টা সুটকেস নিয়ে গেছে এখান থেকে। তো ওগুলোতে তো আর ওই পোনা মাছ নিয়ে যায়নি, নিয়ে গেছে তার ওই গণভবনের যে পুকুর আছে পুকুরের পোনা মাছ নিয়ে গেছে, নিয়ে যায় অন্য কিছু নিয়ে গেছে। তো এগুলো তো খেতে হবে তো ইন্ডিয়াকে। তো এখন কথা হলো ভাই, ইন্ডিয়ার উপরে আমরা নির্ভরশীল না। এবং আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব হয় না। যারা এই কথা বলেন তাদেরকে আমি বলবো যে এগুলো চেঞ্জ করেন। ব্যক্তির সঙ্গে ব্যক্তির বন্ধুত্ব হয়। মোদির সঙ্গে আমাদের বাংলাদেশের যে কোনো মানুষের বন্ধুত্ব হতে পারে, রাজীব গান্ধীর সঙ্গে মানে রাহুল গান্ধীর সঙ্গে হতে পারে, কিন্তু দেশের সঙ্গে দেশের বন্ধুত্ব হয় কি করে? জড় পদার্থ একটা, দেশের সঙ্গে দেশের স্বার্থ সংশ্লিষ্ট লেনদেন হয়। অতএব এই ধরনের কথা ভুল কথা। রাষ্ট্রের সঙ্গে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট লেনদেন হয়। অতএব আমি এটা বলবো যে আমরা ভারতের সঙ্গে সৎ প্রতিবেশী হিসেবে থাকতে চাই। আর আরেকটা জিনিস অনেকে বলে যে প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায়। আমরা পরিবর্তন হলে প্রতিবেশী পরিবর্তন হবে, আমরা পরিবর্তন হইলে বলে প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না। পরিবর্তন করা যায় না ওই সেন্সে না, পরিবর্তন করা মানে জিওগ্রাফিক্যালি পরিবর্তন করে, সেটাই বলতে চাইছে, মানে বোঝায় মানুষ। প্রতিবেশী আছে কি নাই ওই জিনিসটা যদি আমরা হিসেবে না নেই, তো ও আছে কি নাই তার কোনো ইয়ে আছে নাকি? আমার কথা হলো, ভারত আমাদেরকে কি দিবে, দিবেটা কি আমাদেরকে বলেন। পৃথিবীর সবচেয়ে ফার্টাইল ল্যান্ডের মালিক হলো বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে ফার্টাইল ল্যান্ড। আমরা এখানে কি না করতে পারি? আমরা তো কিছুই করি নেই এখনো। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, ইন্ডিয়ার যে ফল্ট লাইন গুলো হলো, ওখানে হিন্দু হলো মাত্র 18%। হিন্দু ভারতে হলো 18%, 10% ব্রাহ্মণ, 5% ক্ষত্রিয়, আর বাকি হলো শূদ্র, বৈশ্য এবং শূদ্র 5%, আর বাকি সব হলো হরিজন। এরা হিন্দু না। কেন হিন্দু নয়? এরা আননেসেসারি, এদেরকে হিন্দু বলা হয়। শূদ্র কিন্তু হিন্দু নয়। মনুসংহিতা আছে, মনুসংহিতাতে একটা শ্লোক আছে, নো শূদ্রে পাতকং কিঞ্চিন্ন সংস্কার মরহতি নাসাধিকার ধর্মে হস্তি ন ধর্মাৎ প্রতিষেধনম। অর্থাৎ একটা শূদ্র ন শূদ্রে পাতকং কিঞ্চিন্ন, শূদ্র যদি অস্পৃশ্য জিনিস ভক্ষণ করে, নিষিদ্ধ জিনিস ভক্ষণ করে, তাদের তার কোনো পাপ হবে না। ন শূদ্রে পাতকং কিঞ্চিন্ন সংস্কার নাসাধিকার ধর্মে হস্তি, ধর্মে তার কোনো অধিকার নাই। ন ধর্মাৎ প্রতিষেধনম, এবং তার ধর্মে কোনো প্রতিশোধন নাই। আমরা যেমন ওই যে ইয়ে করি না, তবা টবা করে পাক পবিত্র করে, ওকে ধর্মে, হিন্দু ধর্মে পাক পবিত্র করার কোনো রাস্তা নাই। এ লোক হিন্দু হয় কি করে? আর এরাই তো হলো মেজরিটি রে ভাই। আর এই 18% বাদ দিলে এরাই তো মেজরিটিতে। এই কার্ড তো আমরা প্লে করি নাই রে ভাই বাংলাদেশটাকে। তো কার্ড প্লে করবো, ওখানকার মুসলিম কার্ড তো এখনো প্লে করি নাই আমরা। জয় শ্রীরাম একেবারে মানে কোথায় গিয়ে ঠেকবে এটা ইন্ডিয়া বুঝতেও পারতেছে না যদি আমরা মানে প্লে করা শুরু করি। আমরা বাংলাদেশে কোনো হিন্দু এটা প্রমাণ দিতে পারবে যে আমরা হিন্দুকে বলে যে ভাই আল্লাহু আকবার বলবে কোনো হিন্দু প্রমাণ দিতে পারবে? আর ওখানে দেখেন কি অবস্থা। তো ওগুলো তো প্লে করি নাই। তো আমাদেরকে বাধ্য করলে ইন্ডিয়ারই ক্ষতি হবে। আমাদের বহু কলকবজা হাতে আছে তাদের লেস মোছাবার জন্য। ওটা আমরা করবো, যদি আমরা বেশি ইয়ে করতে আরো করবো। ধন্যবাদ। আমরা করবো, এখনো করা শুরু করি, আমরা করবো যদি বেশি বাড়াবাড়ি রিটার্ন প্লিজ। আমাদের বিকল্প কি?
না, এখন দেখেন বাংলাদেশের সঙ্গে স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা খেয়াল করতে হবে। এটা তিনটা পর্যায়ে ভারতকে দেখা যায়। আপনার 71 থেকে 75 পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে পর্যায়ে ছিল, তারপরে পরবর্তী সময়ে 21 বছর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু আর একটা কি বলা যায়, আর একটা ডিমেনশনে ছিল, তাই না? এবং সেখানে ভারতীয় আধিপত্যবাদের বিস্তারটা সেভাবে লক্ষ্য করা যায় নাই। তো বাংলাদেশ পরবর্তী সময়ে ভারত যেভাবে তাদের কি বলবো প্রশিক্ষণ প্রাপ্ত একজন ব্যক্তিকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠ করে, যিনি শেখ হাসিনা, তাকে 6 বছর তারা ট্রেনিং দিয়েছে। দেওয়ার পরে বাংলাদেশের ক্ষমতায় তাকে অধিষ্ঠ করেছে, করে বাংলাদেশ থেকে তাদের যা যা চাহিদা, যেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি, সেটা আদায় করে 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 নিয়েছে এবং নিচ্ছিল। এমন একটা পর্যায়ে গিয়ে আল্লাহর রহমত, অশেষ আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমতে এই যে বাচ্চাগুলো সাহস দেখিয়ে ওরা যে জীবন দিল, ওরা বাংলাদেশের মানুষকে, রাজনীতিবিদকে রাজনীতিতে শেখালো কি করে দেশের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। তারা দেশটাকে মুক্ত করে ফেললো ভারতীয় এই আগ্রাসনের এমন একটা সন্ধিক্ষণে, যেটা একটা ক্লাইম্যাক্সে উঠে গেছিল। তখন ভারত বাংলাদেশকে কিভাবে চারদিক থেকে গ্রাস করে নিচ্ছিল। দেখেন পোর্টগুলো, সমস্ত পোর্টগুলো আমাদের পোর্টগুলো দিয়ে দেওয়া হয়েছিল ভারতকে, রেলপথ, তারপরে ট্রানজিট, 4-5টা ট্রানজিট রুট তারা তৈরি করে ফেলেছিল, যেগুলো তারা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করে ফেলতো। তারপরে যা কিছু বাংলাদেশের উন্নয়নের বড় বড় কথা বলা হয়েছে, মেগা প্রজেক্ট, এই সেই, এই যে ফেনী ব্রিজটা করা হয়েছে, আন্ডারপাস গুলো করা হয়েছে, এগুলোর পেছনে দেখা গেছে অন্য একটা উদ্দেশ্য আছে। বাংলাদেশের উন্নয়নের জন্য এগুলো একটাও করা হয়নি। এগুলো করা হয়েছিল কিভাবে ভারতকে ফেসিলিটেট করবার জন্য। এবং ভারতের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে গিয়ে এই যে চিকেন নেক, শিলিগুড়ি করিডোর। এবং এই কারণে দেখেন ভারত কতটা ডেসপারেট, তারা শুরু করলো প্রোপাগ্যান্ডা। একদিকে তো তারা আমাদের পার্বত্য চট্টগ্রামে মুক্তিযুদ্ধ চালাচ্ছে, একদিকে তারা নানান মানে কুকি চিন বলেন, নানান ছোট ছোট, তার আগে তারা আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে চুক্তি করেছিল, তার আগে তারা পার্বত্য চট্টগ্রামে ভারত স্পন্সর করত ওই ট্রাইবালদের, যেন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তারা একটা অবস্থান নেয়। এই যে এগুলো কিন্তু সবই ভারতের কারসাজি ছিল। ভারত কখনোই বাংলাদেশের জন্য বা বাংলাদেশের জনগণের জন্য বন্ধুত্ব সুলভ কোন রকম আচরণ তারা কখনোই করেনি। আপনি দেখেন এই যে 54টা যে অভিন্ন নদী আছে ভারতের সঙ্গে আমাদের, এক ফোঁটা পানি তারা আমাদের কনসেশন দেয় না, অথচ বাংলাদেশকে তারা ভারতের মানে রেমিটেন্স আর্নিং সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স আর্নিং কান্ট্রি বানিয়েছিল। তো ভারত এত কিছু করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু বহু কষ্টে এটাকে নিজেদের মধ্যে চেপে রাখছিল, যে ভারতের বিরুদ্ধে তাদের ক্ষোভ। আমাদের মনে আছে যে এই যে বিপ্লবটা হলো, তার আগে আগে যে ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনে দেখেছিলেন যে গ্রামে গঞ্জে মানুষ কিভাবে এই আন্দোলনে সাড়া দিয়েছিল এবং অংশগ্রহণ করেছিল। তারা ভারতীয় পণ্য কেনা একেবারেই বন্ধ করে দিয়েছিল, যাতে যেটার প্রতিফলন আমরা দেখেছিলাম, যে দেখা গেছে যে ভারতীয় পণ্যের বিক্রি এত কমে গেছিল যে ইম্পোর্টও কমে যাচ্ছিল, যে ভারত কিন্তু অর্থনৈতিকভাবে সেই সময় সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছিল। যার পরে তখন থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা সাংঘাতিক একটা, আমরা জানি ভারতীয় যে মিডিয়া প্রোপাগ্যান্ডা,
একসময় অনেকে বলতো আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া প্রোপাগান্ডা এত অ্যাকিউট এবং এত ডিপ, ওরা ওরা ভেতরে গিয়ে তারা প্রোপাগান্ডা করতে থাকে। ভারত কিন্তু ওদের থেকেও আরো সাংঘাতিক। ওদের মিথ্যাচার, যেমন আমি একজন প্রাক্তন ডিপ্লোম্যাটের মুখে শুনছিলাম যে তিনি বলছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি ভালো করতে হয় তাহলে ভারতকে মিথ্যাচার বন্ধ করতে হবে সবার আগে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ বক্তব্য এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে। এই বক্তব্যটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, যে ভারত যতক্ষণ না এই যে চাণক্য পদ্ধতিতে বাংলাদেশকে মিথ্যাচারের মধ্যে দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার যে প্রক্রিয়া তারা বহুকাল ধরে চালিয়ে আসছিল, এখনো তারা তাদের মতো করে এটাকে চালাতে চেষ্টা করছে, এটাকে যদি বন্ধ না করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই উন্নত হবে না। এবং এটা ভারত বুঝতে পারছে না, যে তারা মনে করছে যে বাংলাদেশকে তারা যেভাবেই হোক একটা ক্ষুদ্র একটা ছোট রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নিয়ন্ত্রণ করতে পারবে। যেটা বাংলাদেশের জনগণ কিন্তু গত 21 বছর, মানে বিগত সময়ে 21 বছর ভারতের সঙ্গে সম্পর্ক মানে কি বলবো, খুব দূরত্ব রেখে তারা কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতের সঙ্গে আমাদের ওইরকম কোনো সম্পর্ক ছাড়াও আমরা সাস্টেন করতে পারি এবং ভালোভাবে উন্নয়নের শিখরে উঠতে পারি। এবং এবার আরেকটা সময় এসেছে, ভারত এই প্রমাণটা পাবে, খুব তাড়াতাড়ি পাবে। যদি ভারত যদি বাংলাদেশের প্রতি তাদের যদি অ্যাটিটিউড চেঞ্জ না করে, তাহলে ভারত বুঝবে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে। একদিকে তারা বাংলাদেশি হিন্দু নির্যাতনের নামে যে প্রোপাগান্ডা করছে, আর একদিকে একইভাবে তারা ভারতের ভেতরে মুসলমানদের উপরে কিরকম নির্যাতন চালাচ্ছে তার প্রতিচ্ছবি কিন্তু বহির্বিশ্বে মানুষ দেখছে, এটা প্রমাণগুলো পাচ্ছে। এবং ভারতকে কিন্তু মানুষ এখন বহির্বিশ্বের মানুষও জিওপলিটিক্যালি পিপল আর অ্যাসেসিং ইন্ডিয়া নাও, তারা বুঝতে পারছে। দেখেন কানাডার সঙ্গে যে ভারতের সম্পর্ক, আমেরিকাতেও আপনি প্রায় জানেন 7টা ভারতীয় বড় বড় প্রতিষ্ঠান, কারোর সাথে যে তারপরে আপনি অস্ট্রেলিয়া। তো সেই জন্য বলছি যে ভারত এখনো বুঝতে পারছে না যে ভারত যে অন্যায়গুলো বিগত সময় করেছে এখন তাদের শুধরে নেওয়ার সময় এসছে। এখন যদি তারা শুধরে না নিয়ে আবার যদি শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলায় তারা লিপ্ত হয়, তারা কিন্তু এটার একটা ভালো ফল পাবে খুব তাড়াতাড়ি। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিবে ভারতকে যে ভারত, তোমরা যেভাবে আমাদের শোষণ করতে চেষ্টা করেছিলা, সেটা তোমরা কতটা অপরাধ করেছিলা, তার ফল এখন তোমরা পাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। বিকল্প? অনেক ধন্যবাদ। কিসের বিকল্প বলবো? মানে ভারতের বাংলাদেশের বিকল্প মানে কি? ভারত নিয়ে আমাদেরকে চলতে হবে, ভারতকে নিয়েই চলতে হবে, ভারত মানে যা ইচ্ছে তাই করবে, তারপরে আমরা ভারতের কাছে নতজানু হয়ে থাকতে হবে, ব্যাপারটা কি এরকম নাকি? এই বিশ্বে আসলে ভারত ছাড়াও চলার সুযোগ রয়েছে? ভারতকে এরকম বোঝানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? পৃথিবীতে কোনো রাষ্ট্র, কোনো রাষ্ট্রের মানুষ, কোনো মানুষেরই নতজানু হয়ে চলার কোনো কারণ নাই। পৃথিবীটা আসলে সকলের। হ্যাঁ, এটা একদম খুব স্বাভাবিক কথা। মানুষ যদি আসলে অন্য মানুষের কাছে নতজানু হতে হয়, তাহলে এটি এটি মানবতার পরিচয়, মানে একেবারেই শোচনীয় পরাজয়। তো সেই জায়গাটা থেকে কোনো একটি রাষ্ট্রের জনগণ আরেকটি রাষ্ট্রের জনগণের মানে অনুশাসিত হয়ে থাকবে। একটা সময় কলোনিয়াল যে প্র্যাকটিস ছিল, সেটা ওই কলোনিয়াল প্র্যাকটিসের একটা নিউ ফরমেশন, যেখানে আপনি সশরীরে যাচ্ছেন না, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যাতে করে আপনার আরেকটা মানুষ আপনার হয়ে থাকে। এখন একটা ব্যাপার কি, ওই জাতপাত প্রথার কথা বলছিলেন আমাদের মেজর জেনারেল সাহেব, তো জাতপাত প্রথাতে যেরকম ওই যে শূদ্র নমশূদ্র আপনার একটা গ্রুপ আছে, তো এখন ওই জাতের মধ্যে ব্রাহ্মণের একটা ব্যাপার থাকে। ব্রাহ্মণরা অনেক সময় মনে করে যে তার যে নিচু জাতের মানুষজনরা আছে তারা তাদের সামনে
কথাও বলবে না। আমি আপনাকে বলেছিলাম গ্লাসে পানি খাবে না। তো আমার এতেই বক্তব্য যে এখন রাষ্ট্র হিসেবে ইন্ডিয়া কি বাংলাদেশের মানুষজনকে এইভাবে দেখতে চাচ্ছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে এখানে ওনাদের একটা মারাত্মক রকমের বিভ্রান্তি আছে পলিসিগতভাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে এবং নাগরিকের ক্ষেত্রে। আমি মনে করি বাংলাদেশ আসলেই ভীষণ রকমের ব্লেসিং একটা ফার্টাইল কান্ট্রি বাংলাদেশ। আপনি জিওগ্রাফিক্যালি আমার একটা কনফারেন্স ছিল, সেখানে বলেছিল কি বাংলাদেশ রাষ্ট্রে আপনি একটা আম খেয়ে আটি ফেলালে সেখান থেকে গাছ হবে। এখানে সয়েল এত আপনার করবে, আপনি একটা বিচি ফেলবেন এখানে গাছ হবে। এখানে পানির কোনো অভাব নাই। আপনি একটা উনি বলেছিলেন কি আর ওই সকল ঋতুর conference-এ, ছোঁয়া আছে এই দেশটা। উনি বলেছিলেন পৃথিবীতে যদি হেভেন বলতে কিছু থাকে, মানে স্বর্গ জিওগ্রাফিক্যালি, আপনি যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, দ্যাট ইজ বাংলাদেশ। আপনি দেখেন আমাদের সুন্দরবন কত প্রটেক্টেড, আমাদের কিন্তু প্রটেক্ট করে। হ্যাঁ, আমাদের কক্সবাজার, উই হ্যাভ মেনি থিংস, কিন্তু ভেরি আনফর্চুনেট আমরা আমাদের কোনো রিসোর্সের বিন্দু মাত্র ব্যবহার এখন পর্যন্ত করতে পারিনি। আমি যদি আপনাকে বলি বাংলাদেশে কোনো ট্যুরিজম ইন্ডাস্ট্রি কেন হয়নি, যদি আপনি একটু মনোযোগ দেন, এই জন্য হয়নি কারণ বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি না হওয়ার পেছনে দুটি গ্রুপ দায়ী। একটি হচ্ছে বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি হয়ে গেলে সব মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিন্তু আপনার ভারত। আপনি খেয়াল করে দেখবেন মালদ্বীপে যখন এটা নিয়ে একই ধরনের ভারতের সাথে সংকট হলো, তখন লাক্ষাদ্বীপ সেটা নিয়ে নরেন্দ্র মোদী একটা শুটিং করে ফেললো। বাংলাদেশের ট্যুরিজমের ক্ষেত্রে আমরা এখানে হাতই দিইনি, এটা আমাদের আনটাচড একটা জায়গা, আমরা হাত দিইনি এখানে। মেডিকেল আপনার ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। বাংলাদেশের মেডিকেল ইন্ডাস্ট্রি এতখানি ভালো হওয়ার সত্ত্বেও আমাদের ইনস্ট্রুমেন্ট কেন ওখান থেকে কিনতে হয়? আমাদের যে মেডিসিন আছে ইট ইজ টু গুড, একটু যদি আমরা এফোর্ট দেই আমরা কিন্তু সেখানে কাজ করতে পারি। আমরা আমাদের কেয়ার গিভারের ইন্ডাস্ট্রি আমরা মানে এখনো টাচ করি না, আমরা ধরিনি, আমরা সেখানেও করতে পারি। আমাদের অনেক রিসোর্স আছে প্রতিটা ইন্ডাস্ট্রিতে। আপনি যদি চিনি বলেন, পাটকল বলেন, বাংলাদেশের চিনি পাটকল এই ইন্ডাস্ট্রিগুলো শেষ হওয়ার পিছনে সচেতন ভাবে এই জিওপলিটিক্যাল ইন্টারভেনশন আছে, ইন্ডিয়ান ইন্টারভেনশন আছে, আমার বলতে কোনো দ্বিধা নাই। দ্যাটস ভেরি ট্রু। এমনকি আমাদের যে মিডিয়া ইন্ডাস্ট্রিটা পর্যন্ত আপনার স্ট্রাগল করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে এখানকার মিডিয়ার ওখানকার মিডিয়ার মধ্যেও কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে। তাহলে কি হচ্ছে? তাহলে আপনি বাড়তে দিচ্ছেন না, আপনি ইন্ডাস্ট্রিয়ালি আমাকে বাড়তে দিচ্ছেন না। কেন এশিয়ান হাইওয়ে হলো না? আপনি চিন্তা করে দেখেন তো, আজকে যদি এশিয়ান হাইওয়েটা হয়ে যায় আমরা নেপাল যাব, আমাদের তো স্পট আছে, আমরা নেপাল যাব। আমরা মালদ্বীপ এক্সপেন্সিভ আই নো, কিন্তু নেপাল যেতে পারি, আমরা ভুটান যেতে পারি, বিউটিফুল কান্ট্রি। কিন্তু তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে? আপনার ট্যুরিজম বলেন, মেডিকেল ইন্ডাস্ট্রিতে আমি স্টিল বিশ্বাস করি বাংলাদেশের ডাক্তাররা অনেক অভিযোগ তাদের, অবশ্যই আমাদের অনেক রিফরমেশনের দরকার আছে। শুধু ডাক্তার না, শিক্ষক, চিকিৎসক, আমজনতা, আমাদের অনেক ঘাটতি আছে, আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক এটিকেট ম্যানার অনেক কিছু শেখার আছে। বাট এরপরে ওটা সত্য যে আমাদের দেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো ডাক্তারি হন, ও পরীক্ষায় যান। আপনি জানেন যে একটা মেডিকেল পরীক্ষা দিতে কি পরিমাণ কষ্ট করতে হয়, কিন্তু তারপরে কি হয়? তারপরে এমন কি হয় যার প্রেক্ষিতে আর আমরা তাদেরকে খুঁজে পাই না। তার কারণ যে আপনি এখানের হসপিটালগুলোতে যাবেন, এখানে যে টেকনোলজি চালানোর লোক বা টেকনিক্যাল ইন্ডাস্ট্রি ইনস্ট্রুমেন্ট গুলো আপনার নিয়ে আসা হয় ভারত থেকে। এমনকি ছাপা শিল্প, ছাপাখানা, আপনি আমাকে বলেন, এই যে আমি আপনার সাথে আমি এটাও বলেছিলাম তখন আওয়ামী লীগ সরকারি ক্ষমতা, আমি বলেছিলাম যে কেন বাংলাদেশের বইগুলো ইন্ডিয়া থেকে পাবলিশ হয়ে আসবে, ওয়াই, কি জন্য ইন্ডিয়া থেকে পাবলিশ হয়ে আসবে? তখন উত্তর ছিল বাংলাদেশের ক্যাপাসিটির মধ্যে নাই। আপনি ইন্ডাস্ট্রি করেন, এক্সটেন্ড করেন, ক্যাপাসিটির মধ্যে থাকবে না মানেটা কি? ছাপানোর কথা বলা হচ্ছে আপনার, সেটা ক্যাপাসিটির মধ্যে নাই। আমাদের হিউজ ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে পেলে আছে, আমাদের হিউজ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ছেলে পেলে আছে। আমি এই কথাটা শুনতে একটু খটোমটো লাগবে, বাট আমি যেহেতু দুটো জায়গায় পড়াই, আই মাস্ট সে তাদের ইংলিশের বুনিয়াদটা ভালো। এই যে একটা গ্রুপ অফ পিপল বেরোচ্ছে, এদের সবাইকে আমরা বিদেশ পাঠিয়ে দিচ্ছি কেন? কারণ আমরা আমাদের লোকাল জায়গাগুলোতে তাদেরকে ব্যবহার করতে পারছি না, আমরা আমাদের ম্যান পাওয়ার ব্যবহার করতে পারছি না। কি জন্য পাচ্ছি না?
কি কারণে পাচ্ছি না? আপনি এগুলো আমাদের ভাবার সময়, আমরা যখন এখন দেশ গড়বো, শোনেন, এটা একটা পলিটিক্স। আমরা আমাদের দেশটা গড়ার সময় যখন এই ধরনের রায়ট, দাঙ্গা, আজাইরা জিনিসপত্র, এবং আমি এই শব্দটা খুব সচেতন ভাবে বললাম, যে একদমই অনর্থক কতগুলো ঝামেলা আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে, এবং সেটা ইন্ডিয়া তো করছে। এবং আমি উইথ ডিউ রেসপেক্ট, প্লিজ আমাদের দেশে যারা ধর্ম অনুভূতিশীল মানুষ আছেন তাদেরকেও বলবো, আপনারা একটু সচেতন হন, একটু বোঝেন যে দেশটা এখন আমরা খুব নড়বড়ের একটা মাটির মতো আছে। আমাদেরকে আরেক দফা কিন্তু এই জিনিসগুলোকে একসাথে করতে হবে। আমরা যদি এখন আরেকজনকে নিয়ে, একজন আরেকজনকে নিয়ে এইভাবে বলতে থাকি, তাহলে আমাদের চারপাশে যারা আছে তারা এটা নিয়ে শত্রুতা করা শুরু করবে। তো আমাদের এইগুলো নিয়ে মনোযোগ দেওয়ার কথা। আমরা সংস্কার নিয়ে কথা বলছিলাম, আমরা ইলেকশন নিয়ে কথা বলছিলাম, কোথা থেকে কোনো উটকো একটা ঝামেলা চলে আসলো। আপনি আমাকে একটা কথা বলেন, সীমা সাহা নামে একটা লোক ছিল, মানে নারী ছিল, উনি ট্রাম্পের কাছে এর আগের দফায় যে ইন্ডিয়ান, তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন উনি নালিশ করেছিল না ট্রাম্পের কাছে? যে কি জন্য উনি তখন নালিশ করেছিলেন ট্রাম্পের কাছে? যে তাহলে এই যে হঠাৎ করে আপনার ইসকন হয়ে, ইসকনকে উস্কে দেওয়া, হঠাৎ করে আপনার এই মাইনরিটি প্লে কার্ড খেলা, বাংলাদেশে যেই মাইনরিটি শব্দটা আমি খুব অপছন্দ করি, সেটা তো দীর্ঘদিন ধরে, খোদ গত 15 বছরে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। তখন তো কেউ কিছু বলেনি, তখন তো কোনো শব্দটি করেনি, একদম একদমই তো সেটা করেনি। তাহলে এখন এগুলো কেন করছে? উস্কে দেওয়ার জন্য করছে। এবং আবারও বলছি, আমাদের মিলিটেন্সি জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না। এই যে মিডিয়া প্রপাগান্ডা করা, বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না, কারণ বাংলাদেশ বাংলাদেশ হবে। বাংলাদেশ উইল বি বাংলাদেশ। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় স্পিরিট। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। এটাই হলো আমাদের বড় পরিচয়। বাংলাদেশকে আমরা বাংলাদেশের মতো রাখতে চাই, বাংলাদেশ অন্য কোনো দেশের মতো হবে না, এবং এটাই শুরু বাংলাদেশ। আমি মনে করি বাংলাদেশ হবার মতো তারেক রহমান। আসলে কি বিকল্প নাই, নাকি আমাদেরকে এভাবে চলতে হবে? আপনার কথা শুনতে চাই, শেষ কথা। আমাদেরকে কিভাবে চলতে হবে বা এইভাবে চলতে হবে, আমি আপনাকে আজকে বলি, আমাদের এই বাংলাদেশে ভারত যে খেলাটা খেলছে, খুব দ্রুত এই খেলার একটা পরিণতি আপনারা পাবেন। যে হিন্দুদেরকে নিয়ে খেলছে না ভারত, যে হিন্দু ট্রাম্প কার্ডটা ব্যবহার করছে, তাই তো, সংখ্যালঘু, এই হিন্দুরা ভারতকে সবচেয়ে বেশি ঘৃণা করবে, এবং একটু সময় লাগবে, কিন্তু সবচেয়ে বেশি ঘৃণা করবে। কেন ঘৃণা করবে? কারণ এই মানে এই দেশের মানুষ তাদের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য ভারতীয় পণ্যগুলো বর্জন করছে, বাই লোকাল ট্রেন্ডের আস্তে আস্তে ঢুকছে, এবং এটা মারাত্মক ভাবে ঢুকছে। আপনার এই যে দেশীয় পণ্য কিনছে, এখন ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র বা আমার পাশের দেশ, পাশাপাশি দেশ আমার সাথে শত্রুতা করে, সেজন্য আমি ভারতীয় পণ্য বর্জন করছি। কিন্তু যখন ভারত হিন্দুদেরকে ব্যবহার করবে, তখন ভারতের পণ্য বয়কটের যে ট্রেন্ড, এইটা যখন দেখবে, ও হিন্দুরাও ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, ও হিন্দুরাও আমাদের এই ভারতের ফাঁদে পড়ে এখানে করছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস কেনার সময় একটা হিন্দু দোকান থেকে কিনলাম না, এড়িয়ে চললাম। মানে এই যে এইটা যদি কখনো শুরু হয়, তখন আমার হিন্দু ভাইরা যে কি পরিমাণ কষ্ট পাবে আপনারা ভাবতেও পারবেন না। এবং সেই দিন আপনারা দেখতে পারবেন যে এই হিন্দু ভাইরাই ভারতকে জুতা নিক্ষেপ করবে, যে এই রাষ্ট্রের জন্য আমাদের এখানে ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, কিন্তু সেটা নষ্ট হচ্ছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা শহরের একবারে কোর জায়গাগুলোতে হিন্দুদের ব্যবসা বাণিজ্য, হিন্দুদের আপনার হলো বাড়িঘর এবং তাদের কমিউনিটি গুলো একবারে শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক অতটা না, ঠিক আছে? তাহলে হিন্দুরা যদি এত নিপীড়নের শিকার হয়, তাহলে প্রত্যেকটা এলাকার শহরে এসে তারা বাঁচার জন্য, সেখানে টিকে থাকার জন্য এই অর্থটা কই পায়, ইনকাম করে কই থেকে? মানে এই যে ভালো থেকেও
ভালো না থাকার ভান করা, এদের পরিণতি যে কি হবে তারা মানে খুব খুব খারাপ। আমি চাই না এরকম কখনো হোক, আমি চাই না কখনো হিন্দুদের সাথে এইরকম মানে যাক, কিন্তু এইটা ভারতের এই ষড়যন্ত্রের আউটকাম। এই ষড়যন্ত্রের আউটকাম হিন্দু ভাইরা মানে সময় থাকতে যদি প্রতিরোধ না করে, তারা যদি এখানে মুসলিমদের সাথে ভাই ভাই হিসেবে মিলায়ে কাজ না করে, হ্যাঁ, তাহলে তাদেরকে সাফার করতে হবে। আর এই সাফারের শেষে আমি আপনাদেরকে হিন্দু ভাইদেরকে বলি যে আপনারা বাংলাদেশ থেকে চলে গেছেন, একটা অভিযোগ দিচ্ছে, যে অভিযোগটা প্রথম মানে সবচেয়ে শক্ত অভিযোগ যে হিন্দুরা এখানে থাকতে পারে না, নিপীড়নের শিকার হয়ে চলে গেছে। আমি হিন্দু ভাইদেরকে একটা পরিসংখ্যান করতে বলবো, আপনাদের দায়িত্ব নিয়ে পরিসংখ্যান করেন যে আপনাদের মানে এইখানে অভাব অনটনের কারণে কতজন হিন্দু চলে গেছে, আর অতিরিক্ত অর্থ থাকার কারণে কতজন হিন্দু চলে গেছে। ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি যে গরিব হিন্দুরা এখান থেকে বেশি চলে গেছে নাকি ধনী হিন্দুরা বেশি চলে গেছে, এটার উত্তর দিতে হবে। এর উত্তরটা আমি এই জন্য চাচ্ছি যে গরিব মানে সে বঞ্চিত, বৈষম্যের শিকার, আর এই কারণে সে এখান থেকে চলে যাবে, তাই নয়? তাহলে আর একটা হলো ধনী, মানে সে ভালো আছে তাহলে সে যাবে না এখান থেকে। আমি এটা এই জন্য বলছি যে এইটা আসলে নিপীড়নের শিকার না, এটা একটা সাইন অফ লাভ টু ইন্ডিয়া। আপনারা ইন্ডিয়ার প্রতি যে লাভ সাইন দেখাচ্ছেন, এই লাভ সাইনের জন্য আপনারা পস্তাবেন একদিন। এবং এটাই আজকে আমার শেষ বার্তা। শুধু ভারতের আগ্রাসন বিরোধী আমাদের যে লড়াই, এই লড়াইয়ের একটা বার্তা হলো যে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে দেখতে হবে, বাংলাদেশকে দেশ নিজের দেশ হিসেবে ভালোবাসতে হবে। আমি মুসলিমরও সেটা ভালোবাসতে হবে, একজন হিন্দুরও সেটা ভালোবাসতে হবে। আমি আমার দেশ রাইখা সৌদি আরবকে বেশি ভালোবাসতে পারবো না। হোক না ওইটা আল্লাহ রাসূলের দেশ, হোক না ওটা মক্কা, হোক না ওটা মদিনা, বাট আমার মাতৃভূমি মানে এটা আমার, এটা একটা অন্য একটা আবেগ। ঠিক একইভাবে হিন্দুদেরকেও এটা ভাবতে হবে যে হিন্দুদের তীর্থস্থান, পুণ্যভূমি, অনেক কিছু, অনেক সাইন বা হিন্দু রাষ্ট্রের মতো আচরণ করছে ভারত, সেই জায়গা থেকে তাদের প্রতি লাভ, ওইটা ধর্মের জায়গা থেকে একটা সিম্পেথি থাকবে, কিন্তু অগ্রাধিকার দেওয়ার সময় দেশকে অগ্রাধিকার দেওয়া হবে, দিতে হবে। এবং এই যে ফাঁদে পড়ে একজন মুসলিম নাগরিককে হত্যা করলো, এই যে হত্যা করলো, এই হত্যার পরে মুসলিমরা যদি প্রতিশোধ পরায়ণ হতো, তাহলে কতজন হিন্দু মারা যেত হিসাব আছে? তাহলে এই যে যাদের কুরকুরানি উঠলো, একজন মুসলিমকে বলল সনাতনীরা সবাই চলে আসেন কোর্ট প্রাঙ্গণে, হ্যাঁ, হিন্দুরা সবাই চলে আসেন হলো চট্টগ্রাম কোর্টে, আজকে একটা দফা রফা হবে। সাইফুলকে আটকায় রাখা হয়েছে, জামিন না হওয়া পর্যন্ত দফা রফা হবে, জামিন দিল না, তাকে মেরে ফেললো। এই যে উগ্রতা, এই যে হিংস্রতা, আজকে একটা বলবো যে মানে ইসকন শুধু মুসলিমদের পিছন মারে না, ইসকন হিন্দুদেরও পেছন মারে। আমি কেন বলতেছি দেখেন, এই ইসকন, আমি বলি একটু শোনেন, ইসকন হিন্দুদের যে ক্ষতিটা করলো, তাদের একটা সনাতনী জাগরণ মঞ্চ নামে একটা বড় আন্দোলন, আবেগের আন্দোলন, এই আন্দোলনের মুখপাত্রকে ইসকন বলাৎকারকারী বানায় দিছে। তাহলে দেখেন ইসকন হিন্দুদেরকে কি মারছে, মানে মুসলিমরাও হিন্দুদেরকে এই মারা মারতে পারবে না, ইসকন হিন্দুদেরকে যে মারা মারছে। এবং আস্তে আস্তে আপনার মন্দিরগুলো কিভাবে বেদখল হয়, হিন্দু ভাইরা এটা খেয়াল রাখবেন, আজকে বলে রাখলাম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কিছু একটা বলতে চেয়েছেন মেজর জেনারেল ফজলুর রহমান, এক মিনিটে যদি বলেন। আমরা প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আমি তিনটা বিষয় একটু আলোচনা করব। একটা হলো ইসকন সম্বন্ধে তারেক যেটা বললো, দেখেন ইসকন হলো মোদির অর্গানাইজেশন, এটা বিদেশি অর্গানাইজেশন কিন্তু কাজ করে মোদির হয়ে। এরা হিন্দুদের সঙ্গে এদের সম্পর্ক নাই, এরা প্যারালাল মসজিদ তৈরি করছে। হিন্দুদের যেমন মসজিদ আছে সনাতনী মসজিদ, এদের ইসকনের মসজিদ আছে, মানে মন্দির আছে। এরা হলো মোদির এক্সটেন্ডেড সিকিউরিটি হ্যান্ড, এবং এরা হিন্দুদেরকে উস্কে দেয় যে তোমরা খালি মাঠে নামো,
ভারতের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করা হবে। আপনি দেখবেন একটা ভিডিও আমি সেদিন দেখলাম, এক মহিলা তার নিজের বাড়ির মূর্তি ভেঙে বলতেছে, মোদী সরকার আমাদেরকে বাঁচাও, মোদী সরকার আমাদেরকে বাঁচাও। এই যে প্রিয়া সাহা গেছে এর ওখানে, ট্রাম্পের ওখানে গিয়ে বলছে আমরা নির্যাতিত হচ্ছি, এগুলো সমস্ত হলো ইসকনের আপনার উস্কানি। এরা হিন্দুদেরকে ব্যবহার করে এবং সেটা মোদির হয়ে করে এখানে। এবং যেই মানে পোষণী সংকেত আমি বাংলাদেশের মানুষের জন্য উচ্চারণ করতে চাই, সেটা হলো যে ইসকনের কর্মকাণ্ড হলো দুই জায়গায় কনসেন্ট্রেট করা, একটা হলো চট্টগ্রাম আর হলো রংপুর। কেন? চট্টগ্রাম হিন্দু ইন্ডিয়া দখল করতে চায় তাদের উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য, এবং রংপুরকে দখল করতে চায় তাদের চিকেন যে নেকটা আছে এটাকে সম্প্রসারিত করবার জন্য। এবং ইসকনকে তারা মাঠে নামিয়েছে এখানে। আমি মুসলমান ভাইদেরকে অনুরোধ জানাবো চট্টগ্রাম এবং আপনার রংপুরের, এরা যেন কোনো হিন্দুর কাছে এবং ইসকনের কাছে যেন জমি বিক্রি না করে। এরা ওই ইসরায়েলের পদ্ধতি অবলম্বন করেছে, 3 গুণ 4 গুণ দাম দিয়ে জমি কিনতে, এবং সেই জমি কিনে একবার সেখানকার অধিবাসীদেরকে ভারতের সাহায্যে উঠাই দিয়ে ওইখানে তারা ওই মানে আপনার হিন্দুদেরকে নিয়ে বসাবে এবং ওই চিকেন নেক ওইটা সম্প্রসারণ করবে, এবং চট্টগ্রামে ওইটা দখল করে তারা ওই উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে ডাইরেক্ট। এইটা হলো একটা। 2 নম্বর হলো আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে যে আমরা নির্ভরশীল কিছুটা ভারতের উপরে, এটা ভারত মনে করে আমরা সস্তায় যেতে পারি, আসতে পারি। কিছু না ভাই, বিদেশি হাসপাতাল চেইনগুলো যে আছে, সেই হাসপাতাল চেইন আমি জানি শেখ হাসিনার সময় বহু চেইন এসেছিল, হসপিটাল চেইন, তারা এখানে হাসপাতাল করতে চায়, তাদের ডাক্তাররা এখানে এসে বিশ্বমানের চিকিৎসা দিবে, কিন্তু এটা করতে দেওয়া হয়নি। তো এটা আমরা করতে পারি, তাহলে ভারতে আর আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা করতে গিয়ে কত লাগবে? 1 বছর লাগবে, 2 বছর লাগবে, খুব বেশি সময় না। এটা আমরা বলবো কনস্ট্রাকশন হতে ততদিন লাগে, 1 বছর। এইটা করা যেতে পারে। আরেকটা হলো পানি, আমাদেরকে পানি দেয় না, তো আমরা চীনকে ডেকে নিয়ে এসে আমার যত বড় বড় নদী আছে সেখানে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আজকে আপনারা দেখলেন বাংলাদেশকে কিন্তু অলরেডি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন ভারত। এই বিষয় নিয়ে শুনলেন তরুণ ঘোষের তথ্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই যুদ্ধ নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে। ধন্যবাদ।